আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে সিরিজ একটা শুরু করার কথা ছিল, ব্লকচেইন বেসিক্স নামে একটা সিরিজ। সেইটার আজকে ফার্স্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। বাট আমি একটু শুরুতে কিছু কথা বলে ফেলি। পেন টেস্টিং সিরিজ যারা করছেন কমপ্লিট করবেন, রেগুলারিটি মেনটেন করবেন, আর রেসপন্সিভ হওয়া লাগবে, বাস্তব কথা। আমি অনেকেই দেখেছি রেসপন্সিভ না, জাস্ট ক্লাস করে যাচ্ছেন, আমার একটা টাস্ক সাবমিট দিচ্ছেন না। এইভাবে করলে সাইবার সিকিউরিটি হয় না। তো আমি আসলে বুঝবো কিভাবে আপনি আসলে করছেন, এন্ড আমিও বুঝবো কিভাবে স্যাটিসফাইড হব কিভাবে, বা আপনি স্যাটিসফাই হচ্ছেন কিভাবে যে আপনি আসলে বুঝতে পেরেছেন। কোনো কিছু শেখা মানে এটা না জাস্ট দেখা, দেখলেই হয় না, এটা প্র্যাকটিস করতে হয়, নোট করতে হয়। আর আমি শুরুতেই বলেছি, নোট টেকিং সফটওয়্যার বলে দিছি যে কোন কোনগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। তো ওইগুলো মেনটেন করবেন। আর সবচেয়ে বড় কথা, এক্সাম সামনে আসতেছে, লিনাক্সটা শেষ করতে দেন। আমি তখন আইডেন্টিফাই করেই ফেলবো। আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে একটা আলাদা একটা গ্রুপ রাখবো যারা ভালো করবে। তো তাদের ফেসবুক আইডি আমি ওই গুগল ফর্মেই রাখবো। তো ভালো করবেন, একটা আলাদা গ্রুপ খুলবো, আমার কাছে সরাসরি হেল্প পাবেন। বাট যারা নাই বা এক্সাম খারাপ করবেন, মানে আমি বুঝে নিব আপনি ক্লাস করেন নাই, আমি যেটা বলেছি বা আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন নাই। আমি ক্লাস আপনি করতে পারবেন, বাট আমার কাছ থেকে সরাসরি এরকম হেল্প পাবেন না। আচ্ছা, যেটাই হোক, ফোর্স 42 এটা হচ্ছে টেনসর সিকিউরিটি একাডেমির আন্ডারে আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে টোয়েল জিনিসটা ফ্রিতে দেয়, এটা কিন্তু কোনো মানে ছোটখাটো ডিসিশন, অনেক বড় একটা ডিসিশন। আপনি যদি চিন্তা করেন যে কিছু কোর্স আছে 6,000 7,000 টাকা চার্জ করবে 3 থেকে 4 মাসের ট্রেনিং, কিছু আছে 10 মাসের ট্রেনিং 14,000 টাকা চার্জ করছে, 20,000 টাকা চার্জ করছে, বা 30,000 টাকা। তো সেই সেম জিনিসপাতি, ইভেন সেটা থেকেও বেশি জিনিস এইখানে ফ্রিতে পাচ্ছেন। তাহলে অবশ্যই আপনাকে এটা অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। ওকে, এন্ড আমি আমার এফোর্ট দিচ্ছি, আমার সময় দিচ্ছি, আপনি কেন দিতে পারছেন না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো তো শর্ট লিস্টিং করে ফেলবে এক্সামটার পরে, তো এক্সামে পার্টিসিপেট করবেন। যাই হোক, আমরা একটু টপিকে ব্যাক করি। আজকে আমাদের প্রেজেন্টেশন সিরিজের ভিডিও আসবে, সমস্যা নেই। বাট এটাও তো আসবে, এটা দেওয়ার কথা আমি দিনেই মানে আমি ডিক্লেয়ার করেছিলাম। আচ্ছা, ব্লক চেইন নিয়ে আমরা কথা বলবো। ব্লক চেইন নিয়ে যেহেতু কথা বলবো, আমাদের জানা উচিত ব্লক চেইন জিনিসটা কি। ব্লক চেইন আমরা বুঝি না, এটা ভালো, আমরা বুঝতে পারবো। আমরা অনেকগুলো নতুন নতুন জিনিস আমরা এখন শুনবো। এখানে এমন জিনিস আজকে শুনবো যেগুলোর নাম আপনি কখনো আগে শুনেন নাই। সাইবার সিকিউরিটি থাকলেও না শোনার কথা, কারণ ব্লকচেইন নিয়ে সাইবার সিকিউরিটি যারা মানুষ তারা খুবই কম কাজ করে। আমি ব্লকচেইন ডেভেলপমেন্টের কথা বলছি না, আমি বলছি আপনি ব্লকচেইন নিয়ে কাজ করবেন সাইবার সিকিউরিটি কনসেপ্টের উপর বেস করে, তখন যে জিনিসটা আসে সেটার নাম হচ্ছে ওয়েব ফ্রি সিকিউরিটি। তাহলে আমরা কি নিয়ে কাজ করতে চাই, আমরা যেটা নিয়ে কাজ করতে চাই সেটার নাম হচ্ছে ওয়েব ফ্রি সিকিউরিটি। তো এই ওয়েব থ্রি সিকিউরিটি নিয়ে যদি জানার ইচ্ছা হয়, তাহলে আগে আমাকে ওয়েব থ্রি এর বেসিক কনসেপ্ট বুঝতে হবে। ব্লকচেইন কি, ব্লকচেইন কিভাবে কাজ করে, কিভাবে স্মার্ট কন্ট্রোল ডেভেলপমেন্ট করতে হয়, ইত্যাদি জিনিসপাতি আমাদের জানতে হবে, নয়তো আমরা বুঝবো না। তো আমাদের প্রথমত ব্লকচেইনের বেসিক্সটা কভার করতে হবে। তারপর চেইন লিঙ্ক, চেইন লিঙ্ক হচ্ছে একটা অরাকল, অরাকল কি এখন বুঝতে হবে না। তারপর আমাদের সলিডিটি জানতে হবে। সলিডিটি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করে থাকি। আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটার নাম হচ্ছে ভাইপার, বাট সলিডিটি সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই সলিডিটি আমরা ইউজ করবো। ভাইপার দিয়েও আমি দেখাবো, ভাইপার এবং পাইথন দুইটা দিয়ে দেখাবো। এরপরে পাইথন দিয়ে অনেক করা যায়। আর সলিডিটি এর সিনট্যাক্স আসলে জাভাস্ক্রিপ্টের মতো। ইভেন জাস্ট আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে চান তাহলেও সম্ভব। জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করার ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের দুইটা ফ্রেমওয়ার্ক আছে, লাইক ওয়েব3 জেএস একটা আছে, আর একটা হচ্ছে ইথার.জেএস, সেগুলো ইউজ করা হয়ে থাকে। তো ওইগুলো নিয়ে আমরা ধারণা দিব, বাট আমরা সলিডিটিতে বেশি ফোকাস করবো, কারণ ওইটা বেশি জনপ্রিয়, ওইটা মার্কেটে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। কারণ এখন স্মার্ট কন্ট্রাক্ট কেন ডেভেলপমেন্ট করতে হবে, আসলে আপনি স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে তৈরি করা হচ্ছে এটার ভেতরে ইনার ওয়ার্কিং যদি না বোঝেন, আপনি স্মার্ট কন্ট্রাক্ট হ্যাক করা বুঝবেন না, ঠিক আছে? এই জন্য। তো আর এই যে আমাদের ব্যাপারটা আছে, ব্লকচেইন জিনিসটা কি এটা বুঝতে হবে আমাদেরকে। প্রথমত আমরা ওয়েব 1, ওয়েব 2 এবং ওয়েব 3 এই তিনটা জিনিস একটু পার্থক্য বুঝে নিই। আমরা ইন্টারনেট নিয়ে আশা করি বুঝেন, ইন জেনারেলি আপনি ইন্টারনেট আপনি বুঝেন, বেসিক নেটওয়ার্কিং আমি আশা করি ধারণা আছে আপনার। সো একটা জিনিসটা আসলে কি, এটা হচ্ছে যে আপনার বলতে পারেন
এখানে অনেকগুলো জিনিসই আছে, এতগুলো জিনিস আপনি কঠিন, আমি সহজ ভাষায় বোঝাবো বাট রেফারেন্স হিসেবে আসলে স্লাইড গুলো ব্যবহার করে থাকবো। তো প্রথমত আমাদের 1990 এর দশকে এইচটিএমএল নামে একটা জিনিস তৈরি হয়েছিল। টিম বার্নার্স-লি নামে একজন কম্পিউটার সায়েন্টিস্ট এটি তৈরি করেছিলেন। কারণ এইচটিএমএল এর মিনিংটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা ইন্টারনেটে ব্রাউজিং করি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের সাহায্যে, যাই সার্চ করি না কেন তার রেজাল্ট হিসেবে যেটা পাই সেটা হচ্ছে এক একটা ওয়েবসাইট। আমি একটা লিংক আছে, লিংকটা ওপেন করেছি, একটা ওয়েবসাইট লোড হয়। তো এই ওয়েবসাইটের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এখন ফ্রন্ট এন্ড বলতে বোঝানো হয় থাকে সামনের অ্যাপিয়ারেন্স, সামনে যেটা আমাদের কাছে শো করছে সেটার নাম হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড মানে হচ্ছে পেছনের কাজ। এখন ব্যাক এন্ডটা বোঝার আগে আরেকটা জিনিস আমরা বুঝে নেই, সেটার নাম হচ্ছে ওয়েবসাইটের ধরন। ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে। আচ্ছা, এগুলা ওয়েবের বেসিক্সটা নিয়েও কথাবার্তা চলে আসতেছে, আমরা একটু বলে নিই। তো আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলতে হচ্ছে, ওয়েবসাইট। ওকে, সো এই ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমত আপনি যে কোনো একটা ওয়েবসাইট আসলে কি, মাল্টিপল পেজেস, এখানে মাল্টিপল পেজেস থাকবে, কন্টেন্ট থাকবে, ইমেজ থাকবে, ভিডিও থাকবে, এই ধরনের জিনিসগুলো সাজিয়ে থাকে। আর আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করেন প্রথমে উপরে কি দেখেন, একটা মেনু থাকে, তারপরে আমাদের কন্টেন্ট থাকে, তারপর সাইড বার থাকতে পারে, তারপর আমাদের থাকে ফুটার, রাইট, এই ধরনের বিষয় থাকে। তো এইভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়। আপনি যদি একটা ওয়েবসাইট পাবলিশ করতে চান তখন দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে আমাদের ডোমেইন, আরেকটা জিনিস হচ্ছে আমাদের হোস্টিং। ডোমেইন বলতে কি বোঝানো হচ্ছে এবং হোস্টিং বলতে কি বোঝানো হচ্ছে? ডোমেইন বলতে বোঝানো হয় থাকে ওয়েবসাইটটার নাম, উদাহরণস্বরূপ google.com, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের নাম। ঠিক তেমনি আমি বলতে পারি যে dashboard.google.com, এটা আরেকটা ওয়েবসাইটের নাম, বাট এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য আছে। এটা একটা ডোমেইন আর এইটা হচ্ছে গুগলের সাবডোমেইন। মানে গুগল ওয়ার্ডের আগে অন্য কিছু বসে সেটা হচ্ছে সাবডোমেইন হয়ে যায়, ঠিক আছে? তো এটা সাবডোমেইন, তো এটা যেহেতু একটা মাত্র ওয়ার্ড আছে এটার আগে, তখন আমি এটাকে বলবো ফার্স্ট লেভেল সাবডোমেইন। আরেকটা থাকলে, আরেকটা যদি থাকে তখন আমি বলবো সেকেন্ড লেভেল সাবডোমেইন। সেইভাবে সাবডোমেইন গুলো কাজ করে। আরেকটা জিনিস এখানে আছে, সেটার নাম হচ্ছে, মানে ডোমেইনের মানে দুইটা ভাগ আছে। একটা জিনিসের নাম হচ্ছে আমাদের মানে ডোমেইনের প্রকারভেদ নিয়ে কথা বললে অ্যাকচুয়ালি। আর এখানে যা দেখতে পাচ্ছেন যে ডট কম এগুলো হচ্ছে কমার্শিয়াল, বা এগুলোকে আমরা অনেক সময় ডোমেইন নেম এক্সটেনশন নামে চিনে থাকি। বাট এখানে যে কোনো ডোমেইনের ক্ষেত্রে ডোমেইনের দুটা অংশ থাকে। একটা অংশের নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন, এটাকে আমরা টিএলডি বলে থাকি। আর আরেকটা জিনিসের নাম হচ্ছে আমাদের কান্ট্রি লেভেল মানে ডোমেইন বা কান্ট্রি, এভাবে বলতে পারেন, কান্ট্রি লেভেল ডোমেইন। যদি এটা কান্ট্রি তারপর একটা ওয়ার্ড থাকে, নামটা ভুলে গেছি, এটা শর্টটাকে সিসিটিএলডি ভাবে বলে থাকি, বা মানে এটাকে আমরা এইভাবে, বা টপ লেভেল ডোমেইন যেটা আছে, এই টপ লেভেল ডোমেইনটা কোনটা? এই যে এইটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন, এইটা টপ লেভেল ডোমেইন, এইটা টপ লেভেল একটা ডোমেইন। মানে ডট কম এর মানে ডটের আগে এই যে ডট আছে, শেষের ডটের ঠিক আগে যেটা থাকে ওইটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন। আর শেষে যেটা থাকে ওইটার একটা নাম আছে। আপনি জাস্ট ইফ আই ইউজ জাস্ট গুগল, যে আমি বললাম যে টাইপস অফ ডোমেইন, এই জিনিসটা যখন আপনি পাবেন তখন আপনি কিছু মানে গুগলের রেজাল্ট পাবেন। এই জিনিসটা আমি বারবার ভুলে যাই, কারণ আমি বলতে পারেন যে এটা আমি মানে হচ্ছে যে হোয়াটএভার, জিনিসপাতি আমি বারবার ভুলে যাই। এখন কথা হচ্ছে যে যে এই যে টিএলডিটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেইন যেমন .com ইত্যাদি, আর আরেকটা হচ্ছে সিসিটিএলডি বা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন যেমন .uk, .edu, .gov, এই ধরনের, মানে এগুলোকে হয় কান্ট্রি লেভেল, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন বলা হয় থাকে। তাহলে টপ লেভেল ডোমেইন টিএলডি হচ্ছে .com, এগুলোকে বলা হয়। তারপর সেকেন্ড লেভেল ডোমেইন আছে, থার্ড লেভেল ডোমেইন আছে, ঠিক আছে? বা আপনি এখানেও দেখতে পারেন টিএলডি, সিসিটিএলডি, জিটিএলডি। সো এগুলাকেই মানে ডোমেইনের কিছু প্রকার। তো এগুলো নিয়ে এত বিস্তারিত জানতে হয় না, বাট খুব সহজে বললে ডোমেইনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডোমেইনের নাম আছে, একটা ডোমেইনের নেম আছে। যে টিএলডি, দ্য হাইয়েস্ট লেভেল অফ ডোমেইন নেম সাচ এস .com, .org, যে আপনি এইখানেই যেমন দেখতে পাচ্ছেন যে এটাকে আমি টপ লেভেল ডোমেইন বলতে পারি, এটা হচ্ছে ডোমেইনের নামটা।
আর এটাকে আমি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের সিসিটিএলডি আর জিটিএলডি। জিটিএলডি মানে হচ্ছে যেগুলো জেনারেলি আমরা ইউজ করি, যেমন .edu.org, .com, .net। আর সিসিটিএলডি কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, যেগুলো আমরা দেশের বিভিন্ন দেশ ইউজ করে থাকে গভর্নমেন্ট সাইটের জন্য। আচ্ছা, আর হোস্টিং জিনিসটা কি? আচ্ছা, ডোমেইন কেন দরকার? ডোমেইনটা হচ্ছে আমাদের যে প্রতিটা ওয়েবসাইট একটা মানে ডোমেইন দিয়ে কাজ করে, মানে একটা নাম দরকার। যেমন google.com, এই google.com দিয়ে গুগলের ওয়েবসাইটটা রান করে থাকে। আর হোস্টিংটা হচ্ছে আমাদের জায়গা। আপনি যে কোনো, যেমন ধরেন কিছু ভিডিও অডিও আছে আপনার কম্পিউটারে, তো এগুলো কোনো না কোনো জায়গায় আপনার কম্পিউটারে কোনো একটা লোকেশনে আপনাকে স্টোর করতে হচ্ছে, রাইট? সো ঠিক হয়ে কিভাবে হোস্টিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো রিকোয়ার্ড ফাইল আছে, লাইক এইচটিএমএল সিএসএস জেএস কিছু ফাইল থাকে না, বা যে মানে ওয়েবসাইটে যে ফাইল আছে, ওইখানে ইমেজ আছে, অডিও আছে, ভিডিও আছে, যাই আছে, সেগুলো কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং বলতে কোনো একটা কম্পিউটার বা সুপার কম্পিউটারকে বোঝানো হয়ে থাকে। এটা আমরা কোনো একটা দেশে আছে, আর হোস্টিং মানে হচ্ছে আমি ওইখানে মানে একটা স্টোরেজ আমি ভাড়া করছি 1 বছর 6 মাস এরকম করে, এটা হোস্টিং। সেই দুইটা জিনিস দরকার, তাহলে আমি ওয়েবসাইটটা রান করতে পারবো। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ড নামে একটা জিনিস আছে, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড বলতে বোঝানো হয়ে থাকে যে মানে আমি জাস্ট সামনে যেটা মানে আছে অ্যাপিয়ারেন্স যেটা দেখতে পাচ্ছি সেটাই। তো এটার মানে এই অ্যাপিয়ারেন্সের তৈরি করার জন্য তিনটা জিনিস লাগে, এইচটিএমএল ইউজ করি, সিএসএস ইউজ করি, জেএস ইউজ করি। এইচটিএমএল মিনিংটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, জেএস জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএল হচ্ছে এমন কিছু যেটা দিয়ে আমি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। সিএসএস হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি এটা ডিজাইন করতে পারি। আর জেএস জাভাস্ক্রিপ্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে অ্যাকচুয়ালি ফাংশনালিটি দেওয়া যায়। এটা আমি মানব শরীরের সাথে আমি তুলনা করলে আমাদের বডির যে স্কেলেটন আছে, স্কেলেটন বডি আছে রাইট আমাদের দেহে, সো ওইটা একটা স্কেলেটন তৈরি করার জন্য এইচটিএমএল। আমাদের আমরা সাধারণত কি কালো আমাদের অ্যাপিয়ারেন্স মুখ দেখতে কেমন, এটার জন্য সিএসএস। আমাদের ব্রেন কাজ করছে, আমরা হাত পা নাড়াতে পারছি, ইত্যাদি ইত্যাদি কাজের জন্য জেএস ইউজ হয়। ওকে, কারণ জেএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যে লাইক জেএস এটা ফ্রেমওয়ার্ক আছে রিঅ্যাক্ট জেএস, এটা ইউজ হয়ে থাকে। এখন ব্যাকএন্ডটা হচ্ছে আর ফ্রন্ট এন্ড নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওকে। আর ব্যাকএন্ড হচ্ছে যে এখানে পেছনে কিছু কাজ। ব্যাকএন্ডটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের ধরন। ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড আরেকটা হচ্ছে আমাদের ডায়নামিক ওয়েবসাইট। স্ট্যাটিক বলতে বোঝানো হয় এই ধরনের ওয়েবসাইট তৈরি করি জাস্ট কোডের সাহায্যে, এই এইচটিএমএল সিএসএস রিঅ্যাক্ট এই যে জিনিসগুলো বলছি এইগুলোর সাহায্যে জাস্ট ওয়েবসাইটে তৈরি করা হয়ে থাকে। এন্ড এইখানে আর অন্য কিছু মানে এর হয় না। মানে হচ্ছে এখন যদি আমি ওয়েবসাইটটা আমি আপডেট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে আবার ওই কোডেই চেঞ্জ করতে হবে। এগুলো জেনারেলি আপডেট হয় না। এগুলো এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট আছে ওইগুলা। আর আমাদের ডায়নামিক ওয়েবসাইট গুলো কি আসলে? ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে যেগুলো আপডেট হয়ে থাকে। উদাহরণস্বরূপ মানে facebook.com, আপনি ফেসবুকে ইচ্ছা মতো পোস্ট করতে পারেন, আপনার তো কোনো প্রয়োজন হচ্ছে না মানে কোনো ধরনের যে মানে কোড করার প্রয়োজন হচ্ছে না, আপনি পোস্ট করতে পারছেন। আর এটা আরো সহজে বোঝাতে পারলে যে ফেসবুকে ধরেন আপনি একটা নতুন ল্যাপটপ কিনেছেন, ল্যাপটপটা কেনার পর আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে আপনি ওইখানে facebook.com এর ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ফেসবুকে গেলেন, লগ ইন করলেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এখন এই যে ইমেল আছে, এই যে পাসওয়ার্ড আছে, এইগুলো কোনো না কোনো জায়গায় স্টোর করা আছে যে এই ইউজারের নামে মানে এই ইমেল এই অ্যাকাউন্ট মানে এই পাসওয়ার্ড দিলে এই ইউজারের অ্যাকাউন্টে লগ ইন হবে। তারপর ওই ইউজার অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো পোস্ট আছে, সেগুলো কোনো না কোনো জায়গায় স্টোর করতে হচ্ছে। তো এই ধরনের জিনিসটা যখন থাকে মানে আমার কোনো একটা স্পেসিফিক ইউজার নেম আছে, সেগুলো কোনো একটা জায়গায় স্টোর করে রাখা আছে, এগুলাকে বলা হয় ডাটাবেস। আর ডাটাবেস যে ধরনের ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড থাকে সেটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। কারণ ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেসটা হচ্ছে যে পেছনে একটা ব্যাকএন্ড যেখানে আমাদের অনেক ধরনের ডাটা স্টোর করে রাখা আছে, বিগ অ্যামাউন্ট অফ ডাটা। উদাহরণস্বরূপ আমার ইমেল পাসওয়ার্ড, আমার ছবি, আমার অডিও, আমার ভিডিও, আমার ডাটাগুলা স্টোর করে রাখা আছে। তো এগুলো ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে হয়ে থাকে। আর এই ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল থাকে যেখান থেকে সবকিছু কন্ট্রোল করা যায়। এখন অ্যাডমিন প্যানেলটা অবশ্যই অ্যাডমিনই কন্ট্রোল করতে পারবে, জেনারেল ইউজাররা পারবে না, রাইট? আর এই ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাকএন্ডের ইউজেসটা হয়। ব্যাকএন্ডের ক্ষেত্রে অনেকগুলো জিনিস ইউজ হয়, লাইক আপনি আগে পিএইচপি ইউজ হতো, এখন পিএইচপির বদলে আমাদের জেএস একটা ফ্রেমওয়ার্ক আছে, নোড জেএস ইউজ হয়। তারপর অনেকে কি করে, আসলে অনেকে এক্সাম্পল আছে। তারপর আপনি পাইথন ইউজ হয়ে থাকে, পাইথনের ডিজেঙ্গো ফ্রেমওয়ার্ক একটা আছে, ওইটা ইউজ হয় ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তারপর অনেকে জাভা ইউজ করে থাকে ব্যাকএন্ডের জন্য।
রাইট। তারপর আমাদের যে আছে অনেকগুলো ফ্রেমওয়ার্কই আছে। তারপর আমরা মঙ্গোডিবি ইউজ করে থাকি ইত্যাদি জিনিসপাতি। তো আর যারা ব্যাকএন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার, রাইট। এগুলো জিনিস আসলে বলার দরকার না, কারণ আমি ধরে নেই অনেকে মানে জানে, তবু আমি বলেইলাম কারণ এখানে অনেকেই আছে এগুলো জানে না। আর যারা ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটা নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এর বেশি ওয়েব নিয়ে আমি কথা বলবো না, আমরা একটু আমাদের টপিকে ব্যাক করি। সো প্রথমত 1990 সালের দিকে আমাদের, এখন আমি ব্লকচেন পার্সপেক্টিভ বলি বা ওয়েব। তো প্রথমত ওয়েব 1 নিয়ে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে 1990 সালে আমাদের একজন কম্পিউটার সায়েন্টিস্ট হচ্ছেন টিম বার্নার্স-ই, তিনি HTML তৈরি করেছেন। তখন এটা আসছিল, তো তখনকার ওয়েবসাইট জাস্ট ফ্রন্ট এন্ড ছিল, মানে হচ্ছে এখানে জাস্ট সব ইউজার সেম কন্টেন্ট লিখতে পারতো, কারোর জন্য কোনো কিছু ফিল্টারিং না, স্ট্যাটিক কিছু পেজেস ছিল। তারপর আমাদের প্রায় ওয়েব 2 নামে একটা জিনিস আসলো। তো ওয়েব 2টা হচ্ছে যে 2000 সালের দিকে আসলে সম্ভবত। সো ওয়েব 2টা হচ্ছে ওয়েবসাইটগুলো ডায়নামিক হবে, ওইখানে আমাদের অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যায় ওয়েবসাইটটাকে। তো ওয়েব 2 এখনো অনেকগুলো ওয়েবসাইট ওয়েব 2 ইউজ করে, মেজরিটি ওয়েবসাইট আসলে, লাইক ফেসবুক, টুইটার, তারপরে আপনারা অনেকে টেলিগ্রাম ইউজ করেন। টেলিগ্রাম আসলে ওয়েবসাইট না, এটা তো অ্যাপ। ওয়েবসাইট এক্সাম্পল দিলে টুইটার আছে, রেডিট আছে, কুয়োরা আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। এগুলো হচ্ছে ওয়েব 2 এর উপর, ওয়েব 2 কনসেপ্টের বেস করে তৈরি করা ওয়েবসাইট। এগুলোতে আসলে অ্যাডমিন প্যানেল আছে, এখানে কন্ট্রোল করা যায়। তো ওয়েব 1 এবং ওয়েব 2 খুব ভালোভাবে চলছিল। ওয়েব 1 এখন তো মানে জাস্ট পোর্টফোলিওর জন্য ইউজ হয়ে থাকে। তো এইগুলো যদি খুব ভালোভাবে চলে তাহলে আসলে ওয়েব 3 এর প্রয়োজনটা কোথায় ছিল? তো ওয়েব 3 এর প্রয়োজনটা ছিল, কারণটা হচ্ছে যে কিছু রিসার্চার বা কিছু গুণী মানুষরা সবসময় সব জায়গাতেই থাকে, সব সময়ই থাকে। ওরা যেটা চিন্তা করলো সেটা হচ্ছে যে আমরা মানে ওয়েব 2 তে কি বলছে, ওয়েব 2 তে বলা হচ্ছে যে আমাদের মানে যেমন ফেসবুকে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, ফেসবুকে আমি কোনো ইচ্ছা মতো সবকিছু পোস্ট করতে পারি না। আমাকে একটা রুলস, সেটা হচ্ছে ফেসবুক গাইডলাইন বা সামথিং এই ধরনের জিনিস বলে, অথবা প্রাইভেসি পলিসি, এগুলো আমাকে ফলো করতে বলা হয়। তো আপনি ফেসবুক একটা অ্যাকাউন্ট খোলার সময় একটা ওয়ার্নিং নিচে দেখবেন যে বাই ক্লিকিং সাইন আপ ইউ আর এগ্রি টু ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স এন্ড প্রাইভেসি পলিসি। এগুলো কিন্তু আমরা কখনো পড়ে দেখি না, এগুলো ছিল ওদের প্ল্যাটফর্ম ইউজ করার রুলস। একটা রুলস হচ্ছে যে আপনি ফেসবুকে কোনো আপনার নিজের একটা ছবি যদি আপনি একবার আপলোড করে ফেলেন, তাহলে ওইটা মালিকানা ফেসবুক এর হয়ে যাবে, অর্থাৎ ফেসবুক এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় পরবর্তীতে ইউজ করতে পারবে। তো পরে তো কখন দেখেন না, কিন্তু এটা পরে আসলে গুরুত্বপূর্ণ। তো মানে হচ্ছে সেটা মালিকানা ওরা দেখাচ্ছে বা ওদের একটা প্রভাব আছে। ব্যাপারটা এরকম যে রাজার শাসনের মতো হয়ে গেছে, যে খাজনা দিলে তোমার জায়গা নেই এই রাজ্যে। ঠিক এরকম ব্যাপারটা না, মানে লাইক আমি ফেসবুকে কোনো একটা পোস্ট করেছি, কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গিয়েছে, হয়তো আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো একটা ডিসেবল করে দিবে বা কোনো একটা মানে স্ট্রাইক মেরে দিবে, অথবা হয়তো আমার অ্যাকাউন্টে গায়েব বা ডিলিট বা ব্যান করে দিতে পারে। তাহলে একজনের অথরিটি আছে। এখন মানুষ বা গুণী মানুষরা যেটা চিন্তা করলেন সেটা হচ্ছে যে আমাদেরকে কেন কন্ট্রোল করবে? আমি আমার নিজের ফোন দিয়ে, আমার নিজের ওয়াইফাই দিয়ে আমি এটা ইউজ করছি, তাহলে আমার কে কেন কন্ট্রোল করবে? কেন আমি ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবো না? বা এখানে সেন্টারে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে কেন? এইটা তো করা উচিত না। এই জন্য যে জিনিসটা নিয়ে ওরা চিন্তা করলেন, ওয়েব 2 তে এই কারণেই আসলে আসছে। এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা ওয়েব এনভায়রনমেন্ট যেখানে সবার সমান অধিকার থাকবে, কেউ কারো উপর আধিপত্য দেখাতে পারবে না, এন্ড এখানে মানে একবার যদি কোনো কিছু আপলোড হয়ে যায় সেটা কখনো চেঞ্জও করা যাবে না, এবং সবাই সেম কন্টেন্টই দেখতে পারবে, যেটা সবার ক্ষেত্রে মানে ওয়েব 2 তে এই জিনিসটা হয় না। উদাহরণস্বরূপ আপনি মানে বলতে পারেন যে, উদাহরণস্বরূপ আমি একটা এক্সাম্পল দিই যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি যদি ফ্রি ইউজার হন, আপনি ফ্রি ইউজার হলে প্রো ইউজার যে সুবিধাগুলো পাবে সেগুলো আপনি পাবেন না। তো ওয়েব 3 তে এই ধরনের জিনিসপাতিগুলো উঠাই ফেলে। জাস্ট এক্সাম্পল, এটা আসলে এত রিলেটেড না,
জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলেছি। তো তখন আমাদের ওয়েব থ্রিটা আসলে আসছে। ওয়েব থ্রিটা সম্ভবত আমাদের এটা আসছে 2011 বা 12 এর দিকে এরকম সময় আসছে, বাট এটা নিয়ে মানুষ আরো আগে থেকে জানতো, 1980 এর দশক থেকে এটা জানতো। তো ওয়েব থ্রিটা এই কারণেই আসছিল। তো ওয়েব থ্রিটা আমাদের যেটা বলে যে আমরা একটা ডিসেন্ট্রালাইজ একটা এনভায়রনমেন্ট বানাবো। তো ডিসেন্ট্রালাইজ বলতে বোঝানো হচ্ছে সেন্টারে কেউ থাকবে না, সবার সমান অধিকার থাকবে, সবাই সবাই সেম কন্টেন্ট দেখতে পারবে। উদাহরণস্বরূপ আপনি একটা জিনিস বলি, আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি, ফ্রেন্ড সার্কেল একটা নেটওয়ার্ক, উদাহরণস্বরূপ একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করেছি। ওই যে ফ্রেন্ডস পরিবার গ্রুপ থাকে যেগুলো পরে আর এক্সিস্ট করে না, তো আমারও ছিল অনেক, সেগুলো এখন আর কোনো খবর নাই, এগুলো অনেক আগে ক্লোজ হয়ে গিয়েছে। তো উদাহরণস্বরূপ আমি বললাম যে আমার কাছে 100 টাকা আছে, এখানে 10 জন আছে। তো এখানে যদি ওয়েব থ্রিটা মেনটেন করতে হয় তাহলে সবাইকে সমান পরিমাণ টাকা দিতে হবে, মানে 10 জন আছে সবাইকে 10 টাকা করে পাবে। এরা হচ্ছে ওয়েব থ্রি, এটা আমাদেরকে বলে। আর এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এখন যাদের নেটওয়ার্কিং নিয়ে ধারণা আছে তারা বুঝে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি। নেটওয়ার্কিং এ দুই ধরনের নেটওয়ার্কিং আর্কিটেকচার আছে। আর্কিটেকচার বলতে স্ট্রাকচার বলতে পারি। তো একটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, আরটা হচ্ছে পিয়ার টু পিয়ার। তো ক্লায়েন্ট সার্ভার বলতে বোঝানো হয়ে থাকে ক্লায়েন্ট আসলে হচ্ছে কিছু কম্পিউটার, যে কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড, যেখানে সেন্টারে একটা সার্ভার আছে। তো সার্ভারের সেন্টারে রেখে কিছু কম্পিউটার কানেক্টেড আছে। এখন কোনো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যদি ডাটা আমি সেন্ড করতে চাই তাহলে এটা প্রথমে সার্ভারের কাছে যাবে, এরপর সার্ভার যদি আমাদের যেতে দেয় তাহলে ওই কম্পিউটারটা রিসিভ করবে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আমাদের যে কথা বলে সেটা হচ্ছে যে এইখানে সবার সমান অধিকার। তাহলে এখানে যদি একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারে ডাটা সেন্ড করা হয়, ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে সবার কাছে এই ডাটাগুলো যাবে, সবাই রিড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ওয়েব থ্রি এনভায়রনমেন্টে যে টেকনোলজিটা ইউজ হয় সেটার নাম হচ্ছে ব্লক চেইন। এটার নামই হচ্ছে ব্লক চেইন। সেটা হচ্ছে এটা টেকনোলজি, এই জিনিসটার নাম হচ্ছে ব্লক চেইন। মানে এই ব্লক চেইন জিনিসটা বলতে কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। ব্লকচেইন বলতে কি বোঝানো হচ্ছে আমরা একটু পরে বুঝবো, বাট এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে চেইন। এই দুইটা ওয়ার্ড দিয়ে ব্লকচেইন বোঝানো হয়, কিভাবে একটু পরে আমরা বুঝবো। বাট আমরা একটু স্লাইডে একটু ব্যাক করা যাক। ওকে, তো এখানে কিছু জিনিস বলছে যে দ্য সেন্ট্রালাইজ বটনে যেখানে সেন্ট্রাল অথরিটি ছিল, যেটা একটু আগে বলেছিলাম, তো এটার জন্য আমাদের ওয়েবসাইটে আসছিল। সো আমাদের এখানে দেখেন একটু, এই জায়গাতে কি আছে, একটা সেন্ট্রালাইজ লেজার দ্য ব্যাক, আর এখানে ডিসেন্ট্রালাইজ বা ডিস্ট্রিবিউটেড। তো প্রথমত আমরা এটা একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই ছবি থেকে আমরা কি বুঝতে পারছি, কিছুই বুঝতে পারছি না আসলে, বাট এই জিনিসটা একটু বোঝানো যাক। চলেন চলেন আমি একটা এখানে আমি বোঝাই, সেটা বলছে এখানে কি আসলে, বা এখানে বোঝানোটা হচ্ছে কি। যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ব্লকচেইন জিনিসটা কি, বা ব্লকচেইন বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা আমাদের প্রথমত বুঝতে হবে। আমি একটু বুঝাই। প্রথমত ব্লকচেইন বলতে বোঝানো হয় যেটা, এটা ওয়ার্ড আপনি অনেকবার শুনবেন যে ব্লকচেইন ইজ ডিসেন্ট্রালাইজড ডিজিটাল লেজার। এই লাইনটা আপনি অনেকবারই শুনবেন, বা আমি যদি গুগল করি হোয়াট ইজ ব্লকচেইন, হ্যাঁ লিখলাম যে হোয়াট ইজ ব্লকচেইন, এখানে আপনি একটু জিনিস পাবেন। A blockchain is a decentralized, distributed, and immutable digital ledger that securely records transactions across a network of computers. আচ্ছা, আমি আসলে কিছু বুঝি নাই, বোঝানো যায় একটু। প্রথমত এটা ব্লকচেইন, এখানে একটা লেজার, এখানে ওয়ার্ড আছে একটা লেজার। আমি এই লাইনটা একটু কপি করি, তারপর আমি জিনিসটা একটু এক্সপ্লেইন করি। আমি একটা হোয়াইট বোর্ডে চলে যাই, যে হোয়াইট বোর্ড অনলাইন, আমি হোয়াইট বোর্ড অনেকগুলো ইউজ করে থাকি। টিউটোরিয়ালস পয়েন্টের এই হোয়াইট বোর্ডটা ভালো আছে। সো আমি যে টেক্সট একটা কপি করেছিলাম ওইটা একটু এখানে একটু পেস্ট করে ফেলি। এই যে এখানে যেটা লিখেছে যে এই জিনিসটা, তো এটা বলতে কি বোঝানো হচ্ছে, প্রথমত আমি এটা ওয়ার্ডে একটু ফোকাস করবো, সেটার নাম হচ্ছে লেজার। এই লেজার বলতে আসলে কি বোঝানো হচ্ছে, লেজারের বাংলায় বলা হয় খাতা, নথি, বুঝছেন। খাতা আসলে কি, এমন কিছু যেখানে আমরা লিখি, রাইট। ডিজিটাল লেজার মানে আছে ডিজিটালি কোনো একটা কিছু আছে। তো
তো এই যে ডিজিটাল লেজার, এখানে ব্লকচেইন যে ডিজিটাল লেজার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা খাতা, এমন একটা নোট, যেখানে আমি অনলাইন যত ট্রানজেকশনস মানে কি লেনদেন, ট্রানজেকশন যেটা আছে ওইটা আমাদের লেখা থাকে ডিজিটালি, এটা হচ্ছে ডিজিটাল লেজার। তো ব্লকচেইন হচ্ছে এমন একটা ডিজিটাল লেজার যেখানে আমার ট্রানজেকশনস এন্ড ডিটেইলস থাকবে, এটা ডিসেন্ট্রালাইজ থাকবে, মানে সেন্টারে কেউ থাকবে না, সবার সমান অধিকার থাকবে। তারপর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে সবার মধ্যে আমি ভাগাভাগি করে ফেলবো। আর এটা হচ্ছে ইমিউটেবল বলতে কি বোঝানো হয়, এখন আপনারা অনেকে নাইনে ওই যে কি ডারউইনস এর মতবাদ পড়ছিলেন, তো ডারউইনস এর মতবাদ কি বলে, আমরা বানর থেকে মানুষ হয়েছি, মিউটেশন হয়েছে আমাদের। তো মিউটেশন বলতে বোঝানো এখানে একটা চেঞ্জেস হয়। আর ইমিউটেবল বলতে কি বোঝানো হচ্ছে, বোঝানো হয় এখানে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমার যে জিনিসটা একবার অনলাইনে আপলোড হয়ে গেছে ওই জিনিসটা কখনো চেঞ্জ করা যাবে না। এবং এই যে ইমিউটেবল এই ওয়ার্ডটা বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ব্লকচেইনটা হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা হচ্ছে ডিজিটাল একটা খাতা, যেখানে আমাদের ট্রানজাকশন রেলস থাকবে, এটা ডিসেন্ট্রালাইজ, সেন্টারে কেউ থাকবে না, সবার সমান অধিকার, ডিস্ট্রিবিউটেড, যে জিনিসটাই আছে না কেন সেটা সবার মধ্যে আমি সমানভাবে ভাগাভাগি করে ফেলবো। ইমিউটেবল বলতে বোঝানো হচ্ছে যে এই জিনিসটা মানে একবার আপলোড হয়ে গেলে এটা কখনো চেঞ্জ করা যাবে না। তো এই ধরনের জিনিস পাই যে সিকিউরলি রেকর্ডস ট্রানজাকশনস অ্যাক্রস নেটওয়ার্ক কম্পিউটারস। সো এটা ব্যাপারটা এরকম ভাবে থাকে যে ব্লকচেইন টেকনোলজিটা হচ্ছে এইটা যে কিছু নোড আছে, কিছু কম্পিউটার আছে, আমি উদাহরণস্বরূপ আমি 4টা কম্পিউটার ধরলাম। তো এই 4টা কম্পিউটার প্রথমত শর্তটা হচ্ছে তারা P2P নেটওয়ার্কে থাকবে। P2P মানে হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, তাহলে সবার সমান অধিকার। তো এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে থাকার প্রতিটা কম্পিউটারকে আমরা যেটা বলবো নোড বলে থাকি। প্রথমত যারা নেটওয়ার্কিং নিয়ে ধারণা আছে তারা বুঝেন নোড কি, এটা নেটওয়ার্কে থাকা প্রতিটা ডিভাইসকে নোড বলা হয়ে থাকে। তো কিছু কম্পিউটার আছে, এক কম্পিউটার কোন P2P নেটওয়ার্কে থাকবে, তার ডিসেন্ট্রালাইজ থাকবে, তার ডিস্ট্রিবিউটেড থাকবে, তার ইমিউটেবল থাকবে। এবং ইমিউটেবল এই ডিজিটাল লেজারটাকে আমরা ব্লকচেইন বলে থাকি। এই ডিজিটাল লেজারের কাজটা কি, এই ডিজিটাল লেজারের কাজটা হচ্ছে আমাদের ট্রানজাকশন করা রেকর্ডস করা, যেটা অ্যাক্রস নেটওয়ার্ক কম্পিউটার, যেটা মানে একটা P2P নেটওয়ার্কের মধ্যে আছে, ঠিক আছে। আর এই জিনিসটা সবাই দেখতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের ব্লকচেইনের ধারণা। এখন ব্লকচেইন নিয়ে যখন কথা বলছি, ব্লক জিনিসটা কি, ব্লক হচ্ছে এটাই, মানে একটা সিঙ্গেল কম্পিউটার একটা সিঙ্গেল ব্লককে হোল্ড করছে, লাইক এটা হচ্ছে একটা ব্লক। এই ব্লক হচ্ছে সেই ডিজিটাল লেজার যেখানে আমার ট্রানজাকশন ডিটেইলস গুলো থাকবে। সহজ কথা, মানে এই ব্লকটা হচ্ছে সেই ডিজিটাল লেজার যেটার মধ্যে আমাদের ট্রানজাকশন ডিটেইলস থাকবে। এবং ব্লকে জাস্ট আমাদের ট্রানজাকশন ডিটেইলস থাকে না, আরো কিছু জিনিস থাকে, সেটা নিয়ে আমরা জানবো। বাট এই যে প্রতিটা আমাদের মানে একটা ব্লক আর একটা ব্লক, মানে এটা জাস্ট একটা ব্লকে আমি উদাহরণ দিলাম, এরকম ভাবে আরো অনেকগুলা ব্লক। তো সবগুলা ব্লক একটা একটার সাথে চেইনের মাধ্যমে কানেক্টেড থাকে। চেইনের মাধ্যমে কানেক্টেড থাকে ক্রিপ্টোগ্রাফির সাহায্যে, হ্যাশিং এর মাধ্যমে। আচ্ছা এখানে আমি টেক্সট দিয়ে বলি যে হ্যাশিং এর মাধ্যমে। ওকে, তো আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ হ্যাশিং আছে। ক্রিপ্টোগ্রাফি নিয়ে কারোর ধারণা আছে কিনা আমরা জানি না। তো ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কোন একটা ডাটা আমি সিকিউর করার জন্য এটাকে মানে আমি অ্যালগরিদম ইউজ করি, আর আমি কি ইউজ করি অন্য একটা ফরম্যাটে দেয়, একটা গার্বেজ ডাটাতে কনভার্ট করা, যেটা আর পড়া যায় না। সো এই হ্যাশিংটা আমরা অনেক ইউজ করবো এখানে। তো হ্যাশিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি একটা আরেকটার সাথে ক্রিপ্টোগ্রাফিক একটা চেইন এর মাধ্যমে কানেক্টেড হয় একটা ব্লক চেইন তৈরি করে থাকে। এটা হচ্ছে ওভারভিউ, খুব সহজে বললে। বাট আশা করি ব্লক চেইনের ধারণাটা বোঝা গিয়েছে, ব্লক চেইন জিনিসটা কি। এখন ব্লক চেইন আসলে তৈরি কিভাবে হচ্ছে, ব্লক চেইনে আসলে মানে এই জিনিসপাতিগুলো কি আছে এখানে, এগুলো নিয়ে একটু বোঝা উচিত। বাট আসলে একটা ব্লক চেইন বলতে কি বোঝা ওইটা এখন বোঝার কথা আশা করি। এখন এই উদাহরণটা দেখেন, দুইটা আমরা ধারণা নিচ্ছি এখানে, একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ব্যাংক আর একটা হচ্ছে আমাদের ব্লকচেইন টেকনোলজি। তো ট্রেডিশনাল ব্যাংকগুলো আমাদের আসলে কি করে থাকে, ট্রেডিশনাল ব্যাংকগুলো আমাদের যেটা বলবে সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনার কোন একজন মানুষকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান, তাহলে প্রথমত আপনাকে একটা রিকোয়েস্ট করতে হবে, আপনার টাকা যদিও আপনার টাকা, বাট আপনি রিকোয়েস্ট করবেন, প্রসেস করতে টাইম নেবে, রাইট। এখন এই ক্ষেত্রে সেন্ট্রাল অথরিটি চাইলে টাকাগুলো সেন্ড করলে ব্যাক করতে পারে। আপনার এখন কোন ডকুমেন্টে কোনো ফল্ট হলে তখনই আপনার সমস্যা করবে, অ্যাপ্রুভাল হতে হবে, ওইটা ফিক্স করতে হবে, হোয়াট এভার, ইট টেকস টু মাচ টাইম। এখন এইটার পরিবর্তে যদি আমি এখন ব্লকচেইন টেকনোলজিটাকে আমি যদি ট্রাস্ট করি,
প্রথমত তারা P2P নেটওয়ার্ক, এখানে কোনো সেন্ট্রাল সার্ভার নেই, তা গসিপ প্রোটোকল। সো এখানে বলতে বোঝানো হচ্ছে যে ট্রানজাকশনস propagate from node to node until every party holds on identity copy। আর এইখানে যে মানে ব্লকচেনে যে মানে ব্লকগুলো আছে, তো প্রতিটা ব্লক মানে প্রতিটা নোড একটা করে ব্লক হোল্ড করে থাকে। এখানে মানে কারো কাছ থেকে লুকানোর উপায় নাই, মানে আপনি ব্যাংকে চাইলে হিসাবের হেরফের করা যাবে, কিন্তু ব্লকচেন এটা সম্ভব না। কারণ আমাদের ব্লকচেন মানে হচ্ছে এখানে একটা P2P নেটওয়ার্কের মধ্যে কিছু নোড আছে, মানে কিছু কম্পিউটার আছে বা কিছু নোড আছে, তারা একে অপরের সাথে কানেক্টেড এবং প্রতিটা নোড একটা করে ব্লক হোল্ড করে থাকে। এখন আপনি যখন ট্রানজাকশনটা হয়ে থাকে, ট্রানজাকশনের সময় প্রতিটা নোড একটা করে ব্লক কিন্তু পেয়ে যায়, প্রতিটা ব্লক একটা করে মানে মানে প্রতিটা নোড একটা করে ব্লকের কপি ওদের কাছে থাকে। আর এটা টোটালি ম্যাথমেটিক্স এর মাধ্যমে এই জিনিসটা কাস্টমাইজ, বা এখানে আপনি কোনো মানুষকে ট্রাস্ট করছেন না, আপনি ম্যাথমেটিক্স কে ট্রাস্ট করছেন। সেই জন্য ব্লকচেন হচ্ছে সিকিউর একটা জিনিস। এখানে ব্লকচেইনের ট্রাস্ট মানে নামে কোনো কিছু এক্সিস্ট করে না, মানে হচ্ছে আমি মানে রিস্ক নেওয়া যায় না। ব্লকচেন মানে হচ্ছে রিস্ক ফ্রি একটা ওয়ে, যেখানে কোনো মানুষকে ট্রাস্টই করা হয় না। এখানে টোটালি এটা সিকিউর। এখন কিভাবে মানুষকে ট্রাস্ট করা হচ্ছে না বা কিভাবে ট্রাস্ট ছাড়া আমি এখানে কাজটা হচ্ছে, এটা আমরা সামনে আসতেছে। এখন আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। এখন যদি আমরা একটু সামনে আগাই, এখন এখানে প্রতিটা ব্লক আসলে কিভাবে কাজ করছে বোঝা উচিত, রাইট? তো এখানে প্রথমত ব্লকচেইনে একটা ব্লকচেইনের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে না, বাট খুব সহজে আমি একটু বুঝাই জাস্ট। এখানে আমাদের ফর এক্সাম্পল এটা একটা ব্লক, ওকে? তো প্রতিটা ব্লকের প্রথমত নাম থাকবে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এভাবে করে নাম থাকে। তারপর আমাদের ব্লক একটা ব্লকের ভেতরে আমাদের বান্ডলস অফ ট্রানজাকশন থাকে, এটা হচ্ছে ট্রানজাকশন ডিটেইলস বা এটাকে আমি ডাটা বলতে পারি। তারপর আমাদের ওই ব্লকে একটা হ্যাশ থাকে, ঠিক আছে? ওই ব্লকে হ্যাশ থাকে, তার ব্লকের নাম থাকে, আমাদের ডাটা থাকে, এবার আমাদের বান্ডলস অফ ট্রানজাকশনস, তারপর আমাদের হ্যাশ থাকে। সো ইন জেনারেলি বললে, বাট এখানে আরেকটা জিনিস নলস নাম একটা ওয়ার্ড, নলস নাম একটা কনসেপ্ট আছে, সেটাও থাকবে আসলে, বাট ওইটা নিয়ে আমরা সামনে জানবো। তো এটা একটা ধরলাম। এখন এইটা আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যাশ, এটা হচ্ছে সেকেন্ড হ্যাশ, এটা হচ্ছে থার্ড হ্যাশ। ওইটা ব্লকে আসলে হোল্ডটা করছে কি, হোল্ডটা করে আমাদের ব্লকের নাম, ডাটা মানে ট্রানজাকশন ডিটেইলস আর হ্যাশ। আর একটা মানে মানে ব্লকচেইন বা একটা ব্লক একটা ব্লকের সাথে কানেক্টেড আছে, মানে মানে ফর এক্সাম্পল আমি যদি বলি এই ব্লক, এই ব্লকের আগের ব্লকটা হচ্ছে এইটা। এখন তাহলে এই ব্লক যেটা আছে, এই ব্লকটা সাথে সাথে কিন্তু এর আগের ব্লকের যে হ্যাশ আছে, এই আগের ব্লকের হ্যাশটাকে হোল্ড করবে। তো এই আগের ব্লকের হ্যাশকে হোল্ড করে সে কি করবে, চেইনের মাধ্যমে কানেক্টেড হবে। বাট এই ব্লকের ক্ষেত্রে তার কোনো আগে হ্যাশ নাই, তাই এখানে কোনো মানে চেইন থাকছে না। কিন্তু এরপরে যেটা আছে এইটার ক্ষেত্রে চেইন থাকবে, কারণ পরবর্তী যত চেইন আছে এরা কি আগের ব্লকের হ্যাশটাকে হোল্ড করে, যদি নিজের হ্যাশটাকে হোল্ড করে, বাট আগের ব্লকের চেইনটাকেও মানে হ্যাশটাকে হোল্ড করে, এবং এভাবে করে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং এর মাধ্যমে তারা কি করছে, তারা একটা চেইন গঠন করছে, চেইনের মাধ্যমে কানেক্টেড আছে, এবং এভাবে একটা ব্লক চেইন তৈরি হয়। এন্ড এখানে দা হিস্টোরি ক্যান নট বি রিটেন বলতে বোঝানো হচ্ছে যে আপনি ইতিহাস কখনো লিখতে পারবেন না, আবার কারণটা হচ্ছে এখানে ইমিউটেবিলিটি আছে। ইমিউটেবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে এইখানে আপনার একবার আপলোড হয়ে গেলে এটা আর কখনো চেঞ্জ করা যায় না। এইটা যে আপলোড হয়েছে প্রতিটা মানুষের কাছে এইটার একটা কপি থাকবে, ব্লকটার কপি থাকবে। এখানে ওয়ার্ড লেখা আছে immutability the breaking the seal, tampering with block 10 alters with its hash, breaking the chain connection to block 11 and all subsequent blocks। এখন দেখতে পাচ্ছি যে কোন একটা কারণে, উদাহরণস্বরূপ যে আমাদের এখানে একটা মানে ব্লক চেইনটা ভেঙে বা আমাদের চেইনটা ভেঙে গেছে, এখানে কি বলছে, tampering with block 10 alters its hash, মানে ব্লক নাম্বার 10 এর সাথে ব্লক 11 এখানে একটা হ্যাশটা ভেঙে মানে হ্যাশটা যখন উল্টাপাল্টা হয়েছে, তো এখানে উদাহরণস্বরূপ আমার এখানে চেইনটার মানে নেক্সট চেইনের হ্যাশটা হচ্ছে এইটা, কিন্তু আমি ইউজ করছি এইটা, এটার কারণে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে ব্রেকিং দ্য চেইন কানেকশন টু ব্লক 11 এন্ড অল সাবসিকুয়েন্ট ব্লকস। তাহলে আমাদের আগের মানে ব্লকের হ্যাশের সাথে ম্যাচিংটা হয় নাই, যার কারণে আমাদের চেইনটা ভেঙে গিয়েছে। তো এখানে যেটা আমার থাকবে ব্লক চেইন তৈরি করার জন্য, যে আমার মানে যে ব্লকে এখন আমি মানে কনসিডার করছি, এর আগের ব্লক যেটা আছে ওই আগের ব্লকের সাথে কি থাকবে, ওই আগের ব্লকের সাথে একটা মানে মানে আপনার আগের ব্লকের হ্যাশটা তার কাছে থাকবে, তখন তারা অ্যাকচুয়ালি একটা ব্লক চেইন তৈরি করতে পারে। আশা করি এটা বোঝা গিয়েছে।
এখন আমরা কিছু ইতিহাস নিয়ে জানতে হবে। আমাদের ইতিহাস নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে একটা জিনিস নিয়ে জানতে হয় যে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি? আপনারা ব্লকচেইন নিয়ে যেহেতু কথা বলছি, তখন একটা ওয়ার্ড আপনি অনেকবার শুনবেন, টোকেন। টোকেন বলতে কি আমরা জানি না, টোকেন বলতে অনেকে বুঝতে পারছে না। আম, আহ, আপনি যখন অফলাইনে কোনো জায়গাতে কেনাকাটা করে থাকেন, তখন আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে টাকা দিয়ে কোনো কিছু লেনদেন হয়। আমি টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারি। কারণ এটা যদি আমি ওয়েব3 এনভায়রনমেন্টে চিন্তা করি, তখন যে জিনিসটা ইউজ হয় সেটার নাম হচ্ছে টোকেন। মানে টোকেনের প্রকারভেদ আছে। আবার আমি যদি জাস্ট গুগল করি একটু, যে আমি টাইপ করলাম টাইপস অফ টোকেন ইন ব্লকচেইন। তো কি কি ধরনের মানে টোকেনস আছে ব্লকচেইনে, সেটা নিয়ে যে আমরা জানার চেষ্টা করি। ফাঞ্জিবল টোকেনস আছে, নন ফাঞ্জিবল টোকেনস আছে, ইউটিলিটি টোকেন আছে, সিকিউরিটি টোকেনস আছে, স্টেবল কয়েন্স আছে, অনেক ধরনের টোকেনই আছে। বাট আমরা ইম্পর্টেন্ট গুলো আমাদের জানতে হবে। বাট আমি মেজর গুলো আমরা জানার চেষ্টা করব। সো এই যে টোকেন যেগুলো আছে, এই টোকেন গুলো অ্যাকচুয়ালি আমরা ওয়েব3 এনভায়রনমেন্টে আমরা ইউজ করে থাকি লেনদেনের জন্য। সো এই টোকেন গুলো, একটার নাম হচ্ছে ব্লকচেইন, আর একটার নাম হচ্ছে ইথেরিয়াম। এখন প্রথম মানে বিটকয়েনটা এক্সাম্পল আমাদের এই টোকেন। এখন একটা প্রবলেমের কারণে বিটকয়েনটা তৈরি হয়েছিল, এটা প্রবলেমের সলভের উপর ভিত্তি করে। প্রবলেমটা হচ্ছে যে আমি যদি এরকম একটা চিন্তা করি, যে উদাহরণস্বরূপ যে আপনি উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল আমি আপনাদের দিই, তারপর আমি কনসেপ্টটা বুঝাই। যে আমি ধরি আমার কাছে একটা ছবি আছে, ছবিটা আমার কম্পিউটার সেভ আছে। এখন এই কম্পিউটারটা আমরা কি করলাম, যে মানে কোনো ছবি আপনাকে পাঠালাম, আমার কাছে যে ছবিটা আছে ওই ছবিটা আপনার কাছে পাঠালাম। তো যার কারণে কি হলো অ্যাকচুয়ালি, তো আপনার কাছে পাঠানোর কারণে এরকম তো হয় না যে আমার যে সিস্টেম আছে, আমার সিস্টেম থেকে এটা ডিলিট হয়ে গেছে। না, আমার সিস্টেম তো এখনো আছে। তার মানে আমি আমার সিস্টেম মানে ছবি যেটা আছে আমার কাছে, জাস্ট কপি সেন্ড করেছি। তো এইটা ইন জেনারেল ঠিক আছে, কোনো প্রবলেম না। বাট আমি যদি বলি, এটা যদি ব্লকচেইনের ক্ষেত্রে বলি, এটা অনেক বড় প্রবলেম। ব্লকচেইন আরো অনেক আগে থেকেই আছে আমাদের ওয়েব3-তে, কিন্তু আমাদের কিছু একটা প্রবলেম ছিল আগে, যে অফিসিয়াল কোনো ব্লকচেইন টেকনোলজি আসে নাই। কারণটা হচ্ছে ওই যে প্রবলেমটা, যে আমি কোনো কিছু সেন্ড করলে কাউকে, আমার কাছে কোনো কপি থেকে গেছে। তখন আমাদের সাতোশি নাকামোটো নামে একজন ব্যক্তি ছিলেন, আসলে ওনার আসল নামটা কেউ জানে না। তো সাতোশি নাকামোটো একটা সলিউশন দিয়েছেন। সলিউশনটা হচ্ছে ভ্যালু ট্রান্সফার। এখানে একটু ডিজিটাল কপিং হচ্ছে না, সলিউশনটা হচ্ছে ভ্যালু ট্রান্সফার। তো আর এই প্রবলেমটার নাম হচ্ছে ডাবল স্প্যান প্রবলেম। এই ডাবল স্প্যান প্রবলেমের জন্য প্রথম সাতোশি নাকামোটো একটা হোয়াইট পেপার পাবলিশ করেছেন 2008 সালের দিকে। সো এটা হচ্ছে যে সাতোশি নাকামোটো 2008 innovation used the Byzantine general solution to create a credibly neutral financial system with a finished supply of 21 million units. সো উনি একটা, তারপর প্রথমত উনি একটা সলিউশন দিয়েছেন, এটা হোয়াইট পেপার, বিটকয়েন একটা হোয়াইট পেপার 2008-এ পাবলিশ করলেন। 2009-এ উনি একটা ক্রিপ্টোকারেন্সি তৈরি করলেন। তো এই ক্রিপ্টোকারেন্সির নাম হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েনটার লিমিট আছে, সেটা অ্যাকচুয়ালি 21 মিলিয়ন ইউনিটই তৈরি করা হয়েছে। আর বিটকয়েন আনলিমিটেড হলে বিটকয়েনের দাম এমনি কমে যাবে। আর বিটকয়েন রিসেন্টলি দাম অনেক কমতে শুরু করছে আসলে। সো যাই হোক, এখন যে উনি যেটা ইউজ করলেন সেটা হচ্ছে Byzantine general solution. So to create a credibly neutral financial system with a finished supply 21 million units. এখন আমি যে এটা বলি যে কিভাবে আসলে সলভ করছে, তো এটা যদি আমি গুগলের রেফারেন্স দিব, যে হাউ বিটকয়েন সলভ ডাবল স্পেন্ড প্রবলেম। আমি যদি জাস্ট সার্চ করি হাউ বিটকয়েন সলভ ডাবল স্পেন্ড প্রবলেম, এটা আসলে কিভাবে সলভ করেছে, এটা প্রথমত এটা একটু বোঝার চেষ্টা করি। Bitcoin solves the double spending problem by using a decentralized public ledger called the blockchain combined with proof of work. POW নামে একটা জিনিস আছে। তো proof of work এর কনসেনসাস মেকানিজম, এই জিনিসটা proof of work জিনিসটা বুঝতে হবে না, বাট proof of work বলতে বোঝানো হচ্ছে এখানে বিটকয়েন রান করে আমাদের ইলেকট্রিসিটি বা কম্পিউটেশনাল পাওয়ার উপর বেস করে, এটাই proof of work. So every transaction is broadcast to a network verified by nodes and chronologically
ordered in immutable blocks. তাহলে প্রথম কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করে এখানে। তো কম্পিউটেশনাল পাওয়ার যখন ইউজ করছে তখন এভরি ট্রানজাকশন ব্রডকাস্ট টু নেটওয়ার্ক। ব্রডকাস্ট মানে কি? ব্রডকাস্ট মানে হচ্ছে সবাই দেখতে পারবে, সবার কাছে যাবে। তো প্রতিটা নোড দ্বারা ভেরিফাই হবে, তারপর মানে একটা ক্রোনোলজি অর্ডারে আছে, সেই অর্ডারে ইমিউটেবল ব্লকস হবে। ইমিউটেবল বলতে আমাদের চেঞ্জ করা যাবে না। এটা নিয়ে আর বিস্তারিত জানলে এটা আপনি পড়তে পারেন, বা আমি এটা একটু দেখি। কিছু আর্টিকেল অ্যাকচুয়ালি মাঝখানে দেখানো উচিত। সো কিভাবে বলছে যে আমাদের এই জিনিসটা Bitcoin uses a distributed ledger record all transactions in the network. প্রথমত distributed ledger ইউজ করছে, যেটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কে সব ট্রানজাকশন রেকর্ড করবে। So this ledger takes the form of a blockchain. আর এই লেজারটা একটা ব্লকচেইন ফর্ম নেয়, a large database. So this database is composed of timestamp batches of transactions called blocks. আচ্ছা, ব্লক জিনিসটা কি আমরা বুঝি। আর এই ডিস্ট্রিবিউটেড লেজার বলতে কি সেটাও, বাট এইটা অ্যাকচুয়ালি মানে এইটা আসলে বিটকয়েন এটা সলভ করেছে। আমি গুগলের রেফারেন্স অনেকবারই নিব, বাট আপনি আরো অনেকগুলো জিনিসই পড়ে দেখতে পারেন, এগুলো আসলে পড়ে দেখা উচিত। তো এটা আপনি পড়ে দেখতে পারেন, আপনি আরো শর্ট এখানে পড়তে পারেন। তো এটা এটাকে মেকানিজম ইউজ করে, এইটা সহজে পড়লে এইটা দিকে বলা যায় যে the cryptocurrency Bitcoin implemented a protocol to address the double spending problem in early 2009. So it used a proof of work consensus mechanism, যেটা বলেছি যে computational power বা ইলেকট্রিসিটি ইউজ করে থাকে। তো এটা ইউজ করে where transaction are based in the block, এখানে ট্রানজিশন মানে এখানে মানে ব্লকের সাথে অ্যাটাচ হয় and chain together using a linked list of hash pointers. and এইটার মাধ্যমে আসলে এই প্রবলেমটা সলভ হয়েছিল। সো তখনই আমাদের মানে 2009 সালে আমাদের ফার্স্ট টাইম একটা ক্রিপ্টোকারেন্সি বা একটা ব্লকচেইন জিনিসটা আসে, সেটার নাম হচ্ছে বিটকয়েন। আর বিটকয়েন লিমিট হচ্ছে 21 মিলিয়ন ইউনিটস। বাট এটার পরে আরেকটা টেকনোলজি আসে, সেটার নাম হচ্ছে ইথেরিয়াম। এন্ড ইথেরিয়াম আসলে আরো অনেক বেশি অ্যাডভান্সড, ইথেরিয়াম আরো অনেক বেশি অ্যাডভান্স। এখন আমাদের বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু পার্থক্য আছে, পার্থক্যটা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা একটু বড় হবে, সো এটা বোঝা যাক। প্রথমত বিটকয়েন এটা হচ্ছে একটা ক্যালকুলেটরের মতো, মানে একটা পারফেক্টলি ক্যালকুলেশন করবে, জাস্ট কিছু ইনস্ট্রাকশন ফলো করে থাকবে। কিন্তু ইথেরিয়াম হচ্ছে একটা অনেক ধরনের কম্পিউটার প্রসেসরের মতো। ইথেরিয়াম ইজ এ কম্পিউটার। সো এটা কি বলছে, it is Turing computer, a flexible platform where developers can build any application or agreement. So ইথেরিয়াম একটা কনসেপ্ট বানিয়ে আসলে এরপরে তারপর আগে বলি, ভাইরালিক ভার্টারিন একজন মানুষ ছিলেন, পাইবার ফ্রম স্পেসিফিক মানি টু জেনারেল ইউটিলিটি প্রোগ্রামার লজিক। তো তিনি ইথেরিয়ামে যে কনসেপ্টটা এনেছেন, ইথেরিয়ামটা হচ্ছে যে কনসেপ্টটা এনেছে সেটার নাম হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। স্মার্ট কন্ট্রাক্ট বলতে বোঝানো হয় কোড, জাস্ট স্মার্ট কন্ট্রাক্ট বলতে জাস্ট কোড বোঝানো হয়। তো এটা হচ্ছে এমন একটা কোড যেটা হচ্ছে যে নিজে নিজে এক্সিকিউট হতে পারবে, এটা কোনো হিউম্যান টাচের প্রয়োজন পড়বে না। কোনো মানুষকে আমি ট্রাস্ট করতে পারছি না, তো স্মার্ট কন্ট্রাক্টকে আমি ট্রাস্ট করবো। স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে একটা কোড কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়েছে, যেটা স্পেসিফিক টাইম পর পর নিজে নিজে এক্সিকিউট হবে। তো আমি আমার টাকা পয়সা এগুলো ট্রাস্ট করছি কোন একটা প্রোগ্রামের লজিকের উপরে, এটা ইথেরিয়াম নিয়ে এসেছিল। তো ইথেরিয়াম একটা কম্পিউটারের মতো, যে এটা অ্যাকচুয়ালি আমি যেটা মানে একটা যে মানে প্রোগ্রামিং লজিকের ভিত্তি করে জিনিসগুলো সে করছে, বোঝা গেছে আশা করি। তো এই যে স্মার্ট কন্ট্রাক্ট যে কনসেপ্টটা, এটাই আমাদের মূলত এনেছিল আমাদের ইথেরিয়াম। ইথেরিয়ামের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, ইভিএম, ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন। ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন জিনিসটা কি আপনাকে বুঝতে হবে না, কারণ আমি এটা নিয়ে সামনে আসতেছে। বাট ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন হচ্ছে একটা কম্পিউটার যেখানে অ্যাকচুয়ালি স্মার্ট কন্ট্রাক্টগুলো রান করানো যাবে, এটা নিয়ে সামনে আসতেছে। বাট এখানে আমরা বুঝে যাই অ্যাকচুয়ালি স্মার্ট কন্ট্রাক্ট কাজ করছে কিভাবে। তো ডিজিটাল স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে ডিজিটাল এগ্রিমেন্টস। প্রথমত কন্ট্রাক্ট বলতে চুক্তি, আর স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে মানে ডিজিটাল চুক্তি, আধুনিক চুক্তি, যেখানে আমি কোডের উপর কাজ করছি। কিভাবে কাজ করছে, আমি উদাহরণ হিসেবে ট্রেডিশনালি আমি চিন্তা করি, স্মার্ট কন্ট্রাক্টে চিন্তা করি। ট্রেডিশনালি চিন্তা করি, উদাহরণস্বরূপ আমি ঘর বা একটা বাসা কিনবো, তখন প্রথমত বায়ারটা কি করে থাকে, প্রথমত ব্যাংকের কাছে যাবে, তো ব্যাংক থেকে লয়ারের কাছে যেতে হবে, লয়ার থেকে টাইটেল এজেন্ট, তারপর সেলারের কাছে, এইভাবে যায়, রাইট। আমি কিনতে চাই, তাহলে ব্যাংকে লোন নিতে পারি, অনেকে লোন নেয়, রাইট। তো লোনটা নেওয়ার জন্য আবার অনেকখানে লয়ারের প্রয়োজন হয়, একটা এজেন্টের প্রয়োজন হয়। তো টাকা পয়সা যখন আসছে তখন সেলারের কাছে যাব।
তো এটা অনেক স্লো, এক্সপেন্সিভ হিউম্যান ট্রাস্ট, তো এখানে অনেক বেশি রিস্ক আছে। তো আমি স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে যে চিন্তা করি যে ফায়ার ইন্স্যুরেন্স, তো ফায়ার ইন্স্যুরেন্সের এক্সাম্পলটা কিরকম, যে উদাহরণস্বরূপ আমার ফ্লাইট ছিল কোনো একটা দিনে, এখন কোনো কারণে ফ্লাইটে ডিলে হয়ে গেছে, এখন হিউম্যান উপর যদি ট্রাস্ট করি, তো মানুষ কি করতে পারে, কোনো একটা মানে মিথ্যা কোনো একটা মানে লজিক দিয়ে বা এক্সকিউজ দিয়ে বলবে যে রিফান্ড করা যাবে না। তো ব্লকচেইন কি করবে, ব্লকচেইন তার যে মানে লজিক আছে তার উপর ভিত্তি করে, বা যে তাকে যে কোড করা হয়েছে তার উপর ভিত্তি করে সে একটু রিফান্ড করে দিবে। এখন কোনো হিউম্যান টাস্ক নেই, জাস্ট কোডের উপর ট্রাস্ট করছি যে আমার কোনো একটা কারণে আমার ফ্লাইট ডিলেজ হয়ে গেছে, তো তখন সে রিফান্ড করে দিচ্ছে আমাকে টাকাটা। সো এটা এই জন্য আমার স্মার্ট কন্ট্রাক্টের উপর বেশি ভরসা করতে হবে, কারণ এখানে কোনো হিউম্যান টাস্ক নাই, এটা খুবই ফাস্ট, রিলায়েবল, অটোমেটেড, ইনস্ট্যান্ট, ট্রাস্টলেসলি। সো তখন এটা হচ্ছে যে এইখানে যে লজিকটা, ইফ এক্স হ্যাপেন্স দেন ওয়াই এক্সিকিউটস, নো মিডলম্যান রিকোয়ার্ড, মাঝখানে কারোর প্রয়োজন নেই, তাই আমরা স্মার্ট কন্ট্রাক্টের উপর বিশ্বাস করব। ওকে, তো এই দুইটা জিনিস বোঝা গেছে। বাট আপনি আরো আবার গুগল করতে পারেন, যে আপনি জাস্ট গুগল করতে পারেন যে যে বিটকয়েন ভার্সেস ইথেরিয়াম ক্যারেক্টারিস্টিক্স, বা এটা মানে ব্লকচেইনে যে চিন্তা করে, তাহলে এখানে লজিকটা কি? The key differences lies in their primary function. Bitcoin is mainly digital currency and store of value, while Ethereum is platform for building decentralized applications and smart contracts. তাহলে বিটকয়েন জাস্ট একটা ক্রিপ্টোকারেন্সি, তো বিটকয়েন জাস্ট এখানে ডিজিটাল কারেন্সি গুলা সে মূলত এটা নিজের ডিজিটাল কারেন্সি এবং এর ভ্যালুটা সে স্টোর করে। এথিরিয়াম একটা প্ল্যাটফর্ম, এথিরিয়াম কোনো জাস্ট ডিজিটাল কারেন্সি, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন এবং স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করতে পারি। ওকে, এখন ইথিরিয়াম নিয়ে কাজ আমি যেটা করব সেটা আমরা ইথিরিয়ামের উপর, এই কোর্সটা ইথিরিয়ামের উপর বেস করে। এখন ইথিরিয়াম নিয়ে আপনি অনেক কিছু জানবেন আসলে, বেসিকটা এটা। এখন ব্লকচেইনে ইউসেজটা কোথায় কোথায় আছে সেটা নিয়ে আমাকে বলতে হবে। প্রথম ইউসেজটা ফাইন্যান্সিয়াল, মানে আমি বাস্তব ক্ষেত্রে বা রিয়েল লাইফে আমাদের ব্লকচেইনে ইউসেজটা একটু দেখা দরকার। প্রথমত আমাদের ইউসেজের একটা জায়গা যদি হচ্ছে, এবং সেটা বলে ডিফাই। ডিফাই মানেটা হচ্ছে ডেমোক্রেটাইজিং বা ডেমোক্রেটাইজিং গ্লোবাল ফাইন্যান্স, ব্যাংকিং উইদাউট ব্যাংকস। সো এমন একটা ডিজিটাল ব্যাংক যেখানে কোনো অথরিটি সেন্ট্রালি নাই, এখানে আমার মানে ট্রানজাকশন করা যাচ্ছে খুবই সহজে, উইদাউট কোনো সেন্ট্রালাইজ অথরিটি, ইনস্ট্যান্টলি। কিছু জিনিস বলছে, প্রথমত এখানে আরেকটা ওয়ার্ড বলতে হবে, ডিফাই যেহেতু বলছি, স্টেবল কয়েন্স নামে একটা জিনিস আছে। স্টেবল কয়েন্স হচ্ছে যে একটা অনেক টোকেন্স, যেটা হচ্ছে যে যে আমাদের রিয়েল যে মানিগুলা, সেই রিয়েল মানির সমান ভ্যালু হোল্ড করে রাখে। উদাহরণস্বরূপ ইউএসডি একটা আমাদের স্টেবল কয়েন, যেটা অ্যাকচুয়ালি ইউএসডি ডলারের সমান ভ্যালু হোল্ড করছে। তো এই যে ডিফাই ইউসেজটা হচ্ছে কিভাবে, যে আমি প্রথমত আপনি চাইলে এখানে আপনার মানি স্টোর করে রাখতে পারেন, যেখানে আপনি আর্ন ইল্ড অন অ্যাসেটস, অ্যাসেটের উপর ভিত্তি করে। তারপরে ক্রস বর্ডার পেমেন্টস আছে, রাইট? এখানে ক্রস বর্ডার পেমেন্ট মানে 7 মিনিটস ফর ফ্র্যাকশনস অফ পেনি। তারপর তো এটা নিয়ে আমি অনেক কিছুই আছে, তো এখানে আমি জাস্ট ডিফাই দিয়ে সার্চ করি, ডিফাই। তো ডিফাই দিয়ে সার্চ করলে এই যে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স is a blockchain-based peer-to-peer finance system that enables services like lending, borrowing, trading, and earning interest without traditional intermediaries like banks. So এমন একটা প্ল্যাটফর্ম বা একটা সিস্টেম আসলে, যেখানে enable services like lending, মানে আপনি ঋণ নিতে পারছেন, borrowing করতে পারছেন, trading করতে পারছেন, earning interest without traditional intermediaries like banks. এইখানে যে বলছে যে earn yields on assets, assets মানে যেটার উপর ভিত্তি করে আপনি আর্ন করবেন সেটাই। তো আপনি কোনো কিছু আর্ন করতে পারছেন, ট্রেডিং করা যাচ্ছে। এখানে সেন্ট্রালি কোনো কিছু নাই, এখানে কোনো ব্যাংকের প্রয়োজন নাই, তো এই জন্য বলা হচ্ছে ব্যাংকিং উইদাউট ব্যাংকস, রাইট? ওকে, তারপর কিছু সহজ মানে এগুলো আসলে জিনিস আছে, যে এনএফটি এই ওয়ার্ডটা অনেকবারই শুনবেন, বাট এনএফটি জিনিসটা কি আজও আপনারা অনেকে বোঝেন না। সো এনএফটি জিনিসটা কি? এনএফটি এক ধরনের টোকেন, এটা হচ্ছে ভেরিফাইবল ডিজিটাল ওনারশিপ। এনএফটি মিনিংটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেনস। নন ফাঞ্জিবল টোকেনসটা হচ্ছে যে ডিজিটালি কিছু ভেরিফাই প্রোডাক্ট আছে যেগুলো ওনারশিপ আপনার কাছে আছে,
উদাহরণস্বরূপ রিয়েল লাইফে যদি বলে, রিয়েল এস্টেটে কিছু ফিজিক্যাল এসেটে মানে রিয়েল লাইফে চিন্তা করলে যে আপনার কাছে আছে একটা বাসা, সেই বাসার ভেরিফাইড ওনার আপনি, আপনার কাছে দলিল কাগজপাতি আছে, তো আপনি রিয়েল লাইফে ফিজিক্যালি আপনি ওটা ওনার। এখন এটা যদি ডিজিটালি চিন্তা করি, ডিজিটালি অনেক কিছুই আছে, লাইক ডিজিটাল আর্ট অ্যান্ড গেমিং রিয়েল এস্টেটের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তারপর আইডেন্টি এডুকেশন, যেমন ফ্রড অফ একাডেমিক ক্রেডেনশিয়ালস, এই ধরনের ভেরিফাইং এর ক্ষেত্রে যে আপনার কাছে যে এইটার ওনারশিপ আছে, এইটার ক্ষেত্রে যেটা ইউজ হয় ডিজিটাল সার্টিফিকেট অথরিটি একটা, সেটার নাম হচ্ছে এনএফটি ইউজ হয়ে থাকে। তো এই এনএফটি কে টোকেনাইজেশন করা হয়ে থাকে যে রিপ্রেজেন্টিং দ্য ফিজিক্যাল অবজেক্ট অন দ্য লেজার ফর সিকিউর ভেরিফাইবল ওনারশিপ। তো যে ফিজিক্যাল অ্যাসেটটা আছে, সেই ডিজিটাল অ্যাসেটটা আমরা কি করছি, যে এটার ফিজিক্যাল অবজেক্ট অন দ্য লেজার, মানে এটা ফিজিক্যাল মানে ভেরিফাইবল ওনারশিপ তৈরি করছি, এটা ডিজিটালি আমরা ওনারশিপ হোল্ড করে রাখছি। যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে সেইটার আমি ডিজিটালি ওনারশিপ রেখে দিচ্ছি লেজারে ফর সিকিউর। ওকে, বা এনএফটি নিয়ে আরো কথা হবে সামনে, বাট আপনি এটা বলতে পারেন এনএফটি আসলে এইভাবে কাজ করে যে আমাদের ফিজিক্যাল যে অ্যাসেট গুলো আছে সেইগুলো আমি ভেরিফাইবল ডিজিটাল ওনারশিপ রাখছি, যে এইটার ওনার আসলে আমি, এটা বোঝাচ্ছে। এখন ডিএও আমাদের বুঝতে হবে। ডিএর মিনিংটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশনস। তো এটা আসলে কি, ট্রেডিশনালি যখন চিন্তা করি যে কোনো একটা অর্গানাইজেশন আছে, সেখানে সিইও আছে, ম্যানেজমেন্ট আছে, এমপ্লয়িজ আছে, আমি যখন একটা মতামতে এগ্রি হতে হয়, তাহলে মোটামুটি সবাইকে ভোট দিতে হবে, এবং কারো কিন্তু দ্বিমত থাকতে পারে এই জিনিসটার উপর ভিত্তি করে, তো তখন কিন্তু সবাই একই অপিনিয়নে আসবে না, একই জিনিসে এগ্রি করবে না। ডিএও এটার ইনভার্সে কাজ করে। তো ডিএটা হচ্ছে এইভাবে যে সবাই মিলে একটা প্রপোজাল দিবে, মেম্বার্স এন্ড অ্যাকশনস, মানে সবাই মিলে একটা প্রপোজাল দিবে, তো তারপর প্রপোজাল যেটা হচ্ছে সেটাতে ভোট দেওয়া হবে, তো ভোট দিয়ে কেউ না কেউ পাস করবে, রাইট? তো ভোট দিয়ে যেহেতু পাস করবে, তারপর এটা এক্সিকিউশন হয়ে যাবে। তো ট্রান্সপারেন্ট ডিসিশন মেকিং, ফ্রি ফ্রম সেন্সরশিপ। সেন্সরশিপ বলতে এখানে কোনো হিউম্যান টাচ নাই, সেন্সরশিপে মানে ফ্রি ফ্রম সেন্সরশিপ বলতে এখানে কোনো হিউম্যান টাচ নাই। তাহলে ফাইনালি আমরা ভোট দিয়ে অ্যাকচুয়ালি যে প্রপোজালে মানে এগ্রি করছে সবাই, সেটা এক্সিকিউশন হবে, কোড অটোমেটিক ইমপ্লিমেন্টস রিজাল্টস, এখানে কোনো হিউম্যান টাচ নাই। এগেইন এটার জন্য আপনি গুগল করতে পারেন যে হোয়াট ইজ ডিএও, হোয়াট ইজ ডিএও ইন ব্লকচেইন। তো ডিএও নিয়ে বলবে যে is a member owned blockchain based entity operating without central leadership using smart contracts to automate rules and decisions to enable democratic bottom up governance where stakeholders vote on proposals and code governs actions। তো আমরা প্রপোজালে ভোট দিব আর কোড অ্যাকচুয়ালি এক্সিকিউশনটা করবে, রাইট? আশা করি বুঝতে পেরেছি, সামনে আগানো যাক এবার। এখন এটা নিয়ে যেহেতু বলছে, কিছু জিনিস এখানে রিমুভ করে দিয়েছে যদিও, ওকে, তো এই জিনিস নিয়ে আমি কথা বলবো একটু শেষের দিকে। আচ্ছা, স্কেলিং নেটওয়ার্ক হাইওয়ে অ্যানালজি। এখন আমাদের ব্লকচেইন টেকনোলজি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লেয়ার 1 টেকনোলজি আর একটা হচ্ছে লেয়ার 2 টেকনোলজি। লেয়ার 1টা কি এন্ড লেয়ার 2টা কি অনেকে বুঝতে পারছে না। আচ্ছা, লেয়ার 1 হচ্ছে যে বলতে পারেন মানে কি বলা যায়, এক ধরনের ব্লকচেইন টেকনোলজি আছে যেগুলো স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছে, এগুলা অন্য কোনো কিছুর উপর ভিত্তি করে তৈরি করা হয়নি। উদাহরণস্বরূপ লিনাক্সে আপনারা অনেক সময় ডিস্ট্রিবিউশন বা রেজিস্টার দেখেন যে কোন একটা ডিস্ট্রিবিউশন অলরেডি আছে, তার কোডটাকে আপডেট করে আমি অন্য একটা জিনিস বানিয়েছি, ওই রকম ভাবে আপনি চিন্তা করতে পারেন। তো লেয়ার 1টা হচ্ছে যে বলতে পারেন যেগুলো সিকিউর, স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছে, সিকিউর, একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছিল, এগুলো অন্য কোনো কিছু ভিত্তি করে তৈরি করা হয়নি, সেই ধরনের টেকনোলজিকে বলা হয় লেয়ার 1। উদাহরণস্বরূপ আমি বলতে পারি এইগুলা হচ্ছে ইথেরিয়াম আছে, বিটকয়েন আছে, এগুলা হচ্ছে লেয়ার 1। এগুলো সিকিউর বাট স্লো। স্লো কেন? লেয়ার 1 এ অনেক বেশি মানুষের ট্রানজাকশন করতেছে লেয়ার 1 দিয়ে, যার কারণে আপনার আসলে ব্লকচেইনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে সবগুলো একসাথে মানে সব ট্রানজাকশন একসাথে সেন্ড করতে পারে না, সো এই জন্য যে এই জিনিসটা ইউজ করা হয় থাকে। সো ব্লকচেইনের ক্ষেত্রে আমরা মানে ডিজিটালি আমরা আমাদের ডিজিটাল ওয়ালেট থাকে, সেটা দিয়ে আমরা ট্রানজাকশন মানে টাকা পাঠাই। তো সেই ক্ষেত্রে লেয়ার 1 যদি ইউজ করি, অনেক বেশি মানুষ ইউজ করে, তো এটা একটু সিরিয়াল পেতে হয়।
সিরিয়ালি একটা সিরিয়ালি এসে এসে অ্যাকচুয়ালি কোন এজেন্ট থাকে, সে অ্যাকচুয়ালি আপনার যে ডিজিটালি অ্যাসেট বা মানি সেটা যে জায়গাতে পাঠাতে যাচ্ছে সেখানে সেন্ড করে, টাইম নেয়। তো এই জন্য এটা সিকিউর এবং স্লো, এবং যেখানে আমাদের মানে আপনি জানেন ইন জেনারেলি যেখানে অ্যাকচুয়ালি ভিড় বেশি ওই জিনিসের দাম বেশি, তো এখানে সেন্ডিং ফিটা অনেক বেশি হয়ে যায়, সেন্ডিং একটা ফি থাকে, এটাকে গ্যাস বলা হয়। সেন্ডিং ট্রানজেকশনটা ফি আছে, আর একটা গ্যাস নাম এটা আছে, গ্যাস ওই রকমই। যেমন আপনি কোন একটা মানে গাড়ি চালাতে চান, তো গাড়ি চালাতে হলে অ্যাকচুয়ালি আপনার তেল লাগবে, ফুয়েল লাগবে, ঠিক তেমনি আপনি ব্লকচেইন টেকনোলজি ইউজ করে ট্রানজেকশন সেন্ড করতে চান, আপনার একটা গ্যাস ফি লাগে, ট্রানজেকশন ফি একটা লাগে। তো এটা হচ্ছে লেয়ার 1, তো এটা সিকিউর বাট স্লো। আবার লেয়ার 2 হচ্ছে যে কোনো একটা ব্লকচেইন টেকনোলজি উপর ভিত্তি করে আরেকটা ব্লকচেইন টেকনোলজি বা আরেকটা ক্রিপ্টোকারেন্সি আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে লেয়ার 2। এটা ফাস্ট। তো এটার উদাহরণ হিসেবে এটা হচ্ছে যে আরবিট্রাম, অপটিমিজম, এগুলো হচ্ছে লেয়ার 2। তো এটা নিয়ে যখন কথা বলছি, এখন আরেকটা দুইটা ওয়ার্ড নিয়ে জানতে হবে। একটার নাম হচ্ছে টেস্টনেট, আরেকটার নাম হচ্ছে মেইন নেট। টেস্টনেট কি আর মেইন নেটটা কি? মেইন নেট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি আপনার রিয়েল মানি দিয়ে করা হয়ে থাকে, রিয়েল মানি এখানে স্টক করে রাখা হচ্ছে, রিয়েল মানি সেন্ডিং করা হচ্ছে, রিয়েল মানি দিয়ে সবকিছু করা হচ্ছে। কিন্তু আপনি যখন শিখতেছেন ব্লকচেইন, আপনি কি রিয়েল মানি দিয়ে করবেন? অবশ্যই না, আপনাকে ফেক মানি দিয়ে করতে হবে। তখন যে জিনিসটা সেটার নাম হচ্ছে টেস্টনেট। টেস্টনেটে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফেক মানি, মেইনে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রিয়েল মানি। আর লেয়ার 2 যেটা বলছি সেটা হচ্ছে লেয়ার 1 এর উপর দাঁড়িয়ে আছে। সো অ্যাকচুয়ালি লেয়ার 1 এর উপর দাঁড়িয়ে এটা আছে, বাট এটা অ্যাকচুয়ালি ফাস্ট কাজ করে। তো লেয়ার 2 প্রসেস ট্রানজাকশন অপশন ফর স্পিড এন্ড লো কস্ট। স্পিড আছে, লো কস্টের জন্য দেন সেটেল দ্য ফাইনাল রিজাল্টস অন ইথিরিয়াম ফর সিকিউরিটি। তো লেয়ার 2 টা আসলে লেয়ার 1 এর ভিতরে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে ফাইনাল রেজাল্টটা অ্যাকচুয়ালি লেয়ার 1 দিয়ে অ্যাকচুয়ালি হবে। ফাইনাল রেজাল্ট যেটা আছে সেটেল ফাইনাল রেজাল্টস অন ইথিরিয়াম ফর সিকিউরিটি, মানে ফাইনাল রেজাল্টস লেয়ার 1 দিয়েই হবে। কিন্তু যে আমাদের যে প্রসেসিংটা হচ্ছে, ট্রানজাকশনটা প্রসেসিং হচ্ছে, এটা লো কস্ট এন্ড স্পিড থাকে, ভালোই স্পিড হয়। এন্ড এটাই লেয়ার 1 লেয়ার 2 এর মধ্যে পার্থক্য। আর টেস্টনেট আর মেইননেট তো বলেই দিলাম। এখন একটা প্রবলেম নিয়ে কথা বলতে হয়, সেটার নাম হচ্ছে অরাকল প্রবলেম। এখন কথা হচ্ছে অরাকল প্রবলেমটা আসলে কি? অরাকল প্রবলেমটা হচ্ছে যে আপনার আমরা ব্লকচেইন টেকনোলজি অনেক ইউজ করি। এখন চিন্তা করেন, উদাহরণস্বরূপ একটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে। স্মার্ট কন্ট্রাক্টটা আমাদের বলছে যে এখানে যে একটা ব্যাপার ঘটে গেছে, আমি একটা ফ্লাইট বুক করেছি, তো ওয়েদারে কোনো একটা সমস্যার কারণে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। স্মার্ট কন্ট্রাক্টটা লজিকটা এরকম যে যদি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় আমি রিফান্ড পাবো। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যে ওয়েদারের যে চেঞ্জেসটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ব্লকচেইন বুঝে যাচ্ছে কিভাবে, ব্লকচেইন টেকনোলজি সেটা বুঝতেছে কিভাবে। তো এইটা একটা অরাকল প্রবলেম। বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমি ব্লকচেইনটা কিভাবে কানেক্ট করব, তো এটা হচ্ছে রিয়েল প্রবলেম। আসলে ব্লকচেইন বুঝলো কিভাবে ওয়েদারের প্রবলেম হয়েছে, রাইট? তো সেই জন্য মাঝখানে একটা ব্রিজ আছে। এই মাঝখানে যে ব্রিজটা সেটা হচ্ছে অরাকল নেটওয়ার্ক। এই মাঝখানে ব্রিজটা অ্যাকচুয়ালি কি করছে, মাঝখানের ব্রিজটা আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করছে। মাঝখানের ব্রিজটা হচ্ছে অরাকল নেটওয়ার্ক। এখন এই মাঝখানে ব্রিজ নিয়ে কথাবার্তা বলতে হয়, মাঝখানে ব্রিজ নিয়ে আমাদের কথাবার্তা বলতে হয়। তো আমাদের ব্লকচেইন আমাদের বলে দিয়েছে যে এইখানে আমাদের কখনোই হিউম্যান টাচ করা যাবে না, হিউম্যান টাচ দিয়ে হবে না। তা আমি বলতেছি যে মানুষ বলতেছে যে এখানে আমাদের ওয়েদারের প্রবলেম হয়েছে। এখন এটা আমার কথাকে কেন বিশ্বাস করবে? ব্লকচেইন তো ট্রাস্টেড একটা জিনিস, আমার কথা তো বিশ্বাস করা যাবে না। তো তখন একটা অরাকল নেটওয়ার্ক তৈরি করে। অরাকল নেটওয়ার্কটা হাইব্রিড নেটওয়ার্ক। তো হাইব্রিড নেটওয়ার্ক আসলে কি করছে, এরা আসলে কিছু কানেক্টেড একটা নোড আছে, অনেকগুলো নোড আছে। এই নোডগুলো আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি। সেই নেটওয়ার্ক কি হচ্ছে অ্যাকচুয়ালি, সবাই একটা বললো যে রিয়েল ওয়ার্ল্ড কিছু ডাটা দিছে, যে সবাই মিলে একটা ডিসিশনে আসবে। ডিসিশনটা হচ্ছে আসলে ওয়েদার প্রবলেম কি না। এটা আমি খুব সহজে গুগলের মাধ্যমে কিছু পিকচারের মাধ্যমে বোঝাতে পারি যে অরাকল প্রবলেম ইন ব্লকচেইন। তো অরাকল প্রবলেমটা অনেক কি আসলে বলতেছে, আমি এখানেই আরো ওয়ার্ডে সহজে বুঝাইছে যে আমাদের ফান্ডামেন্টাল মিশন সেন্ট্রালাইজড, ওকে। তো
আমি যদি বলি যে ওরাকল নেটওয়ার্ক, এই যে ওরাকল নেটওয়ার্ক এইটা নিয়ে কথাবার্তা বলতে হয়। ওরাকল নেটওয়ার্ক, এইটা নিয়ে একটু কথাবার্তা বলতে, এটা কিভাবে কাজ করছে। তো এটা হচ্ছে একটা থার্ড পার্টি, মানে মাঝখানে কোনো একটা মানুষ, যেটা অ্যাকচুয়ালি আপনার রিয়েল ওয়ার্ল্ডের সাথে ব্লকচেইনকে কানেক্ট করছে। সেটা হচ্ছে টোটালি আইসোলেটেড অন-চেইন স্মার্ট কন্ট্রাক্টস টু রিয়েল ওয়ার্ল্ড অফ-চেইন ডাটা সিস্টেম। অন-চেইন টু, প্রথমত অন-চেইন স্মার্ট রিয়েল ওয়ার্ল্ড, মানে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড আছে অন-চেইনে অফ-চেইন ডাটা সিস্টেম। They allow automated decentralized applications (DApps) to securely access, verify, and utilize external information like price feeds, weather events, or API to trigger action. So আমি এভাবে বলতে পারেন যে যদি how Oracle network works, how Oracle network, how to use বা how Oracle network works, এইটা নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে আপনি আরো সহজে বুঝতে পারবেন যে এইখানে মানে how Oracle process works. Oracle functions through a centralized multi-step, often decent process. প্রথম হচ্ছে request. A smart contract requests external data to execute site triggers an on-chain event calling for the data. The return safety to off-chain data operates Oracle's query API or data resources. So এটাকে আরো সহজে বোঝানো যাক। এটা চেইন লিংকের মাধ্যমে এই ওয়েবসাইটটি বুঝতে পারি আরো সহজে। মানে আমি যেটা বোঝা যাচ্ছে ওইটা নিয়ে কথাবার্তা বলবো আসলে। Any input, okay. এখানে একটা Oracle প্রবলেম আছে যে এখানে যে Oracle প্রবলেম, এটা হচ্ছে আমার ডাটা সোর্স, এটা ডিসেন্ট কম্পিউটেশন। এটা হচ্ছে ব্লকচেইন যেখানে থাউজেন্ড অফ নোডস আছে, নোডস নিয়ে ডিসেন্ট্রালাইজ কম্পিউটেশন তৈরি করেছে। একটা ডাটা সোর্সেস কিছু আছে, ডাটা সোর্সেস বলতে অনেকগুলো সোর্স থাকতে পারে। তো উদাহরণস্বরূপ ডাটা সোর্সের মধ্যে কি কি থাকতে পারে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমরা ওয়েদার এপিআই ইউজ করি না, তারপর স্যাটেলাইট, এইটাই ডাটা আমাদের কারো মানে কোন একটা নোডে আসবে, বা সেটা আবার সেন্ট্রালাইজ একটা Oracle, সেন্ট্রালাইজ একটা নেটওয়ার্ক। তো সেটাকে তো বিশ্বাস করা যাবে না, একটা ব্রিজ বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি কানেক্ট করছে ডাটা সোর্সের সাথে আমাদের ডিসেন্ট্রালাইজ কম্পিউটেশনকে। তো এটা তো বিশ্বাস করা যাবে না। তো প্রবলেমটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি আমি ট্রাস্ট করব যে সে মিথ্যা বলছে কিনা। তো তখন আমাদের কি সলিউশন আসলে সে দিচ্ছে, তখন যেটা সলিউশন দিচ্ছে সে অ্যাকচুয়ালি এখানে একটা Oracle নেটওয়ার্ক তৈরি করছে। তো মাঝখানে যে Oracle নেটওয়ার্ক তৈরি করছে তখন এখানেও কিন্তু অনেকগুলো নোড আছে। তো এখানে যে নোডগুলো আছে, তো সেই নোডগুলো মিলে কি হচ্ছে, তারা সবাই মিলে একটা ডিসিশনে আসবে। তো আর সবগুলা যে এখানে নোড তৈরি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নোডস এন্ড ডাটা সোর্সেস। সো তো সবাই মিলে একটা ডিসিশনে আসবে যে আমি যদি এবার আমি যদি এআই এর হেল্প নিই, বেটার এটা যে আমি যদি একটু ডিপসিক এর হেল্প নিই, যেহেতু এইখানে আমি খুব ভালোভাবে বোঝাই নাই তাই আমি এআই হেল্প নিই, যে এখানে বলতে পারেন যে হাউ আমার Oracle network solves Oracle problem in blockchain step by step. That's all. আমি এটাই মানে জাস্ট সার্চ করব। তো এটা একটু দেখা যাক। Okay, try to explain in easy word. যেহেতু এটা একটু কমপ্লেক্স টপিক তাই আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, বা বলা যাক যে এখানে ওকে Oracle problem solution blockchain, এটাকে বলতে পারেন যে ওকে, এটা এভাবে আমি সার্চ করতে পারি তাহলে এটা আসলে বেটার। সো কিভাবে অ্যাকচুয়ালি সে মানে এটা করছে, সো এখানে ডিসেন্ট্রালাইজড Oracle নেটওয়ার্ক তৈরি হয়। তো আমি যদি বলি দ্য ব্লকচেইন Oracle problem refers to inability to determine smart contracts to securely access external off-chain data. The primary solution using this Oracle network it has a DON such as Chainlink, which aggregable data for multiple independent sources to eliminate single. তো এখানে আমি আরো সহজে বুঝাই যদি বলি, বাট আমি ফাইনালি এটা বলি। তো আমাদের Oracle প্রবলেম, এখানে একটা Oracle নেটওয়ার্ক তৈরি করে, এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা নোড থাকে। তো ইন্ডিপেন্ডেন্ট যে নোড আছে, তো ইন্ডিপেন্ডেন্ট নোডগুলো সবাই মিলে একটা ডিসিশনে আসে, মানে এটা ওই যে আপনার মানে
ডিসেন্ট্রালাইজের মতো সবার কাছে সেম, মানে মানে সবাই মিলে একটা জিনিসে এগ্রি করবে, সবাই মিলে এগ্রি করার পরে এটা দিবে। তো এই ধরনের জিনিস করার জন্য কিছু আমাদের আছে, কিছু জিনিস আমরা ইউজ করি, লাইক আমরা চেইন লিঙ্ক নামে একটা, চেইন লিঙ্ক হচ্ছে এটা অরাকল নেটওয়ার্কের নাম। তো এই ধরনের জিনিস আমরা ইউজ করে থাকি। তো এইভাবে আপনি বুঝতে পারেন। তো ব্লক চেইনস আর ব্লাইন্ড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আউটসাইড ওয়ার্ল্ডে কি হচ্ছে ওদের কিছু যায় আসে না, কি হচ্ছে না হচ্ছে কিছুই যায় আসে না। তো অরাকল অ্যাক্টস এট দ্য ব্রিজ। তো অরাকল যেটা, এটা ব্রিজের মতো কাজ করে, allowing hybrid smart contract to combine code with real world data. তো সবাই মিলে একটা ডিসিশনে আসে যে ওরাকল নেটওয়ার্কে আছে হাইব্রিড নেটওয়ার্ক, তো সবগুলো নোড মিলে একটা ইন্ডিপেন্ডেন্ট নোড সবগুলো মিলে ডিসিশনে আসে, তারপরে এটা অ্যাকচুয়ালি কানেক্ট করছে, রাইট? এটা নিয়ে আমরা সামনে জানবো যখন চেইন লিঙ্ক নিয়ে জানবো, বা এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আসলে। চেইন লিঙ্ক আমরা এই ব্লকচেন বেসিসটা কমপ্লিট করে চেইন লিঙ্ক নিয়ে বিস্তারিত জানবো, চেইন লিঙ্কের কোর্স আছে আমাদের, আসবে। বাট এইভাবে মতো কাজ করছে আসলে, ওকে? হয়তো একটু একটু আমি কমপ্লেক্স করে ফেলেছিলাম গুগল বেশি করার দিকে, বাট এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আমরা একটু ইভিএম নিয়ে চিন্তা করি। ইভিএম এর মিনিংটা হচ্ছে ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন। Ethereum virtual machine is a global computer that ensures the same input, the same code, and the same output on every machine in the world. এটা হচ্ছে আমাদের সেই ভার্চুয়াল মেশিন। ইভিএম হচ্ছে সেই জিনিসটা যেটা মানে স্মার্ট কন্ট্রাক্ট আমাদের এখানে রান করব। তো এটা অ্যাকচুয়ালি এনশিওর করে যে আমার সব জায়গায় সেম কোড থাকবে, সেম ইনপুট থাকবে, যার কারণে সবখানে সেম আউটপুটটা দেখাবে, ওকে? আর ইভিএম ইকুইভ্যালেন্স ক্রিয়েটস এ ইউনিফাইড স্ট্যান্ডার্ড ফর দ্য ডিসেন্ট্রালাইজড ওয়েব, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। আর ওয়েব 3 হরিজন্টা হচ্ছে যে ওয়েব 1 আসছিল রিড অনলি, ওয়েব 2 আমাদের রিড রাইট, আর ওয়েব 3 রিড রাইট ওন, এই তিনটা। ওয়েব 1 আমাদের ইনফরমেশন কনজাম্পশন, আর এখানে প্ল্যাটফর্ম কন্ট্রোল, আর ওয়েব 3 ইউজার ওনারশিপ ডিজিটাল অ্যাসেটস। So blockchain shifts us from brain promises to mathematical certainty. It is a transition from trusting institutions to trusting the truth. তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এতটুকুই। বাট অনেকগুলো জিনিস আমরা সলভ করে ফেলেছি, অনেকগুলো জিনিস আমরা দেখেছি, হয়তো অনেক কিছু যে আপনার মাথার উপর দিয়ে গিয়েছে, বাট এইগুলো জিনিস আরো সামনে আরো রিপিট হবে। তো আজকে এতটুকুই থাকুক।